আমার জন্ম থেকে শুরু করি। আমি যখন পৃথিবীতে আসলাম, জি, তো তখন থেকে আমি বলি, আমি যখন পৃথিবীতে আসি তখন আমার এক্লেমশিয়া হয়েছিল। আপনার আম্মুর? জি। আচ্ছা। আমার মার বাঁচার কথা ছিল না, আমারও আসার কথা ছিল না। তারপরও আমার মার ভাগ্য ভালো ছিল আর আমার দুর্ভাগ্য, সেই জন্য আমি এই পৃথিবীতে আসছি। আমার মা অনেক কষ্ট পাইছে। আমার মা 10-12 দিনের মতো অজ্ঞান অবস্থায় ছিলেন অপারেশনের পরে। আর খুব খারাপ অবস্থা ছিল। আমার মা অনেক কষ্ট করছেন আমাকে জন্ম দিতে গিয়ে। যাই হোক, আর তখন থেকে আমার যে অ্যাকচুয়ালি আমি মানে আমার বড় সৎ দাদি ছিল, সেই সৎ দাদির মানে আদরেই আমি বড় হয়েছি। উনি এজন্য আমার মাকে আমি দোষ দিই না, তিনি শিখ ছিলেন। আর আমার সৎ দাদি এই দেশের মানুষ ছিলেন না, উনি পাকিস্তানের ছিলেন। আর ওনার আদরেই আমি আস্তে আস্তে বড় হয়েছি। পাকিস্তানে ছিলেন মানে তুমি পাকিস্তানি বংশোদ্ভূত ছিলেন নাকি আপনারা সবাই পাকিস্তানে ছিলেন? না না, উনি আমার সৎ দাদি। আচ্ছা আচ্ছা। উনি আমার সৎ দাদি। ওনার সাথে আমাদের কোনো ব্লাড কানেকশন ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অন্য দেশে ছিল, এখানে আসছিল। তখন আমার দাদা তাকে বিয়ে করছে, আমি তার ইয়াতে বড় হয়েছি। উনি বাংলাদেশেই থাকতেন? জি। কোন সম্প্রদায়ের ছিলেন উনি? মুসলিম। মুসলিম, কিন্তু উনি থাকে না পাকিস্তানিরা বিহারি অথবা অন্য কোনো কিছু, উনি বিহারি ছিলেন? আচ্ছা আচ্ছা, ওকে। বিহারি ছিলেন। যাই হোক, ওনার খুব সয় সম্পত্তি ছিল, ভালোই ছিল। আর আমার পড়ালেখা যা যা লাগে একটা বাচ্চা হিসাবে যা লাগে সবকিছু দিয়ে উনি আমাকে বড় করে তুলছেন। আর ম্যাক্সিমাম সময় আমি তার কাছেই থাকতাম। তো আপনার মার যেটা বলছিলেন যে এক্লেমশিয়া হলো, এবং হওয়ার পরে সে তো সুস্থ হয়ে গেল, তো আপনি আর মার কাছে কেন ফিরে আসলেন না? কেন আমি মার কাছে যেতাম, খুব একটা থাকতাম না মার কাছে ছোটবেলাতেই? আমার ভালো লাগতো না তার কাছে। আমার ছোট দাদির কাছেই ভালো লাগতো। আমার কাছে মনে হতো যে ওই জায়গাটাই আমার আদরের জায়গা, আর কোনো জায়গা না, ওইখানে আমি থাকতাম। এর জন্য আমার ফ্যামিলি মানে আমার বাবার কাছে, বিশেষ করে আমার বাবার কাছে প্রচুর মানে মায়েরও আমি খাইছি ছোটকালে। মানে এমন মায়ের দর করতো যে একদম ফিট হয়ে যেতাম আমি, এরকম। শুধুমাত্র আমার অন্যায় ছিল আমার ছোট দাদির কাছে যাওয়াটা। পরিবারের কি প্রথম সন্তান ছিলেন আপনি? আমি বড় ছিলাম। মানে আপনিই প্রথম সন্তান? হ্যাঁ, আমার বংশে আমি বড়। এবং তাকে এরকম মারধর করতো? আমার বাবা মারধর করতো। আমার বাবা ছিলেন খুব বদমেজাজি, আর মানে সে যেটা বলবে সেটাই করবে, এরকম। আচ্ছা আচ্ছা। আর তখন ইয়াং ছিলেন, গায়ে খুব জোর ছিল। জোরটা আমার উপরই দেখাইতো, মার উপরও দেখাইতো, তা আমার উপর দেখাইতো। আমার যাই হোক, আমি ওনার সেই বড় হই। আমি যখন নিউটনে উঠি, টেস্ট না, সরি নিউটন না, আমি যখন টেস্ট পরীক্ষা দিই তখন আমার ছোট দাদি ব্রেন স্ট্রোক করে। ব্রেন স্ট্রোক করার পরে তখন মানে উনি চলাফেরা করতে পারেন না, কথাও বলতে পারেন না। ও এর আগে আমার ছোট দাদি আমাকে বলছিল যে আমি এসএসসি পরীক্ষায় যখন ভালো রেজাল্ট করব তখন সার্টিফিকেটটা তাকে দিতে বলছিল। সে আলমারি, তার একটা কাঠের আলমারি ছিল, সে আলমারিতে রেখে দিবে। আর আমার জন্য একটা চেনও বানিয়েছিল যে আমাকে সেটা গিফট করবে পরীক্ষায় পাশ করলে। বাহ বাহ বাহ, চমৎকার। আরেকটা ডিল হয়েছিল তার সাথে, আমি খুব কোক খাইতে পছন্দ করতাম। আমার ছোট দাদির দোকান ছিল, আমাকে বলছিল যে যতগুলি কোক লাগে সে আমাকে রেখে দিবে ফ্রিজে, রাতে আমি পড়বো, আমাকে খাওয়াবে। আর উনি খুব পান খাইতো, সবচেয়ে একটা মজার জিনিস যেটা, উনি ইন্ডিয়ান জর্দা দিয়ে পান খাইতো, রূপা থাকতো এটার ভিতরে। আর আমি সবসময় আমার ছোট দাদের চাবানো পান, ওটা আমার খাইতে খুব ভালো লাগতো। আচ্ছা, আমরা ছোটবেলায় এরকম খেয়েছি দাদির কাছ থেকে নিয়ে। আমার বড় দাদি বলতো যে ও তো বিয়ার ঘৃণা লাগে না, আমার ঘৃণা লাগতো না কখনো, আমি খাইতাম। তো আমার ছোট দাদি ব্রেন স্ট্রোক করে, তার সাথে আমার সাথে যত ডিলিংস সব প্যাক আপ। আমি আমার মধুবাগ মানে আমার বাবা মা যেখানে থাকে, তখন আবার আমার ছোট একটা ভাই হয়, ও হয়, ও তখন ছোট, ও স্কুলে তখন পড়ে। আমি পরীক্ষা দিব তখন আমি আমার মার কাছে যাই পার্মানেন্টলি, তখনই আমার পার্মানেন্টলি মার কাছে থাকা হয়। আমি আমার ছোট দাদির কাছে মাঝে সাঝে আসতাম, পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকতাম। তো আমার বাবা উনি ম্যাক্সিমাম সময় বিদেশে কাটাইছে, প্রচুর সে বিদেশে গেছে। কেন, মানে বিদেশে কেন যেত?
তার ইচ্ছা, সে এখানে যাবে, ওখানে থাকবে, মানে ওখানে কাজ করবে, এগুলি। মানে আমার দাদা ছিলেন ডিভিশনাল ইঞ্জিনিয়ার, উনি বলছিলেন যে তার যেহেতু ভালো একটা পোস্টে চাকরি করতো, ওইটাই আমার বাবাকে দিতে চাইছিল, কিন্তু আমার বাবা একরোখা, সে যেটা ভালো মনে করে সে সেটাই করবে। আচ্ছা। আর আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে আমার মা আমার বাবাকে শান্তিতে ছিল না, তারাও কিন্তু লাভ ম্যারেজ করছিল। আচ্ছা। এমনকি আমার দাদা দাদিও কিন্তু লাভ ম্যারেজ করছিল, আমার হোল ফ্যামিলি লাভ ম্যারেজ করা। আপনি কি করেছিলেন? আমিও লাভ ম্যারেজ করেছিলাম, কিন্তু দোষটা আমারই বেশি হয়েছে। আচ্ছা, আমরা সেই প্রসঙ্গে যাই। তো আপনার লেখাপড়ার পরে কি হলো সেদিকে একটু শুনি। আপনি যখন ফিরে আসলেন আপনার পরিবারে, তখন চেঞ্জটা আসলে কোথায় আসলো? ওখানে আসার পর আমার বাবা আমাকে পড়ালেখায় ডিস্টার্ব করা শুরু করছে। টিচার দিত না, স্কুলে ঠিক মতো যাইতে দিত না, নোট কালেকশন, আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম বরাবরই, নোট কালেকশন করতে তো যেতে দিবে না। আমি যদি বলতাম যে আমার দরকার, মানে সে মারধর করতো, বই খাতা ফালাই দিত। কেন করতে এরকম, মানে অকারণে কেন বাবা এরকম করবে? না, সে দিবে না, কোনো দরকার নাই। যে কোনো একটা কথা নিয়ে, সাপোজ সে আমাকে বলতেছে আমার 10টা পাকা চুল তুলে দাও, আমি যদি বলি না, তা আমার পড়ালেখা বন্ধ। অদ্ভুত। হ্যাঁ, অদ্ভুত। ও হাসছে। আচ্ছা, ওর কাছে একটু যাই। তুমি তোমার নানুকে কখনো দেখেছো? নানু? হ্যাঁ। মানে যার কথা বলছিলাম, নানা ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমাদের সাথেই থাকে। উনি কি এরকম, মানে 10টা পাকা চুল তুলে দিতে বললে এরকম তুমি হাসছো? এখন এরকম করে না, বা তুমি কখনো এরকম দেখেছিলে, মানে এরকম কখনো কোনো তোমার লাইফে কখনো? ওপর তো দেখার সুযোগ হয়নি না। আচ্ছা, যাই হোক, তারপর আপনি বলছিলেন যেটা। তো এরকম মারধর করতো, মানে মারামারি করতো, প্রচুর মারতো। আমার একটা কথা মনে আছে যে আমি আমার ছোট দাদির ওখানে, মানে আমার ছোট দাদি মানে যেদিন মারা যাবে তার আগের দিন কেন জানি খারাপ লাগতেছিল, খুব খারাপ লাগতেছিল। তো আমি বলতেছিলাম আমার বাবাকে যে আমি আমার আপা ডাকতাম, আপার কাছে থাকবো। আমার বাবা বলছে না, ওখানে তুই যাইতে পারবি না। আম্মাকে বলছি, আম্মা বলছে বিকালে আমি যাব কাজটা। আমার আম্মা আবার খুব কুচাকুচি করে, অনেক কাজ করে। তা আমি বলছি যে আমার যাই, তুমি আসো আমি যাই। আমার ভালো লাগতেছে না। আমার বাবা মানে আমাকে বলছে না, তুই যাইতে পারবি না। কেন উনি বাধা দিবেন কেন? না, তোর আমি না করছি, বাস না, তুই যাইতে পারবি না। আমার তখন জিদ উঠে আছে সারা জীবন, মানে সে অসুস্থ মানুষ, আমার ভালো লাগতেছে না, তারা দেখার জন্য আমার মনটা খারাপ লাগতেছে। আমার এরকম, তুই যদি যাস তাহলে, মানে তার একটা কথা ছিল, কইলজা ওঠে না ছিঁড়া ফেলবে। আবার বলে আমি, আমারও জিদ উঠছে না, আমি যাবো। সে আমার মার সৎ দাদিকে একদম পছন্দ করতেন না, তাই কি? না, সৎ মাকে তারা কেউই পছন্দ করতেন না। সৎ মাকে কেউ পছন্দ করে, কিন্তু আমার ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা, কারণ আমি তারে খুব ভালোবাসতাম। আচ্ছা আচ্ছা, এখনো বাসি। যাই হোক, আমি ওই দিন চলে গেছি, আমার একটু ভয় লাগে নাই যে আমার বাবা, আমি কিন্তু খুব ভয় পাইতাম আমার বাবাকে, একটা ডাক দিলে আমি মানে পড়ি কি মরি বলে দৌড় দিতাম। আচ্ছা আচ্ছা, আমি তখন আমার বাবার সাথে জিদ করে চলে গেছি। তো চলে যাওয়ার পরে ওই দিন কেন জানি আমি গিয়ে দেখি আমার ছোট দাদির এত খারাপ অবস্থা, উনি তো মানে প্যারালাইজড রুগী যেরকম থাকে, কথা বলতে পারে না, চলতে ফিরতে পারে না। তো যাই হোক, আমি সারাদিন, মানে আমার সন্ধ্যা পর্যন্ত আমি তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। তার অবস্থা, মানে তো লাস্ট টাইম তার অবস্থা খুব খারাপ ছিল। আমার বাবা আসছে, আয়সা যখন দেখে যে আমি কাজে বিজি আর আমার ছোট দাদির অবস্থা খুবই খারাপ, তখন সে ডাক্তার নিয়ে আসছে। ডাক্তার মেবি বলছে যে তার লাস্ট, মানে তার লিভার সিলোসিস হয়ে গেছিল লাস্টে। তারপর আমার বাবা আমার আর মারে নাই ওই দিন। তো সারা রাত থাকলাম, নামাজ কালাম পড়লাম। পরে 6:45 বাজে আমার বাবা আসছে, এসা একটা বলছে যে আমার বড় দাদিকে, মানে আমার আপন দাদিকে বলছে যে আমার এরকম খারাপ অবস্থা, দেখি ভালো একটা ডাক্তার আনবো লাস্ট চিকিৎসার জন্য। এটা বলছে, আর আমি তখন একটু ঘুমাচ্ছিলাম। তো আমার বলছে তোমার ছোট দাদিকে চিড়া খাওয়াইয়া এই ওষুধটা খাওয়াই দিও। আমি চিড়াটা খাওয়াইছি, 2 চামচ চিড়ার পানি খাওয়ানোর পর ওষুধটা খাওয়াইতে যাব, তখন হঠাৎ করে দেখি যে আমার ছোট দাদি জানি, মানে ওই দিন ফার্স্ট আমি দেখলাম যে একটা মানুষের মরতে এত কষ্ট লাগে। আসলে কাছের মানুষ
প্রত্যেকটা বিদায়ই আসলে মানে খুবই কষ্টের, এবং কাছের মানুষগুলো আসলে চলে যাওয়াটা আরো বেশি কষ্টের। তবে আপনি যদি ভাবে কান্নাকাটি করেন, আমরা তো স্টোরি কন্টিনিউ করতে পারবো না। প্লিজ, আপনি যত কষ্টই হোক না কেন, আপনি ওনাকে বলুন। তারপর আমার ছোট দাদি ওই সময় মারা যায়। আমার বড় দাদি ইয়াসিন সূরা পড়ে তার মুখে দেয়, উনি মারা যায়। আসে, সবাই আসে। সবচেয়ে অদ্ভুত লাগছে, আমার খুব কষ্ট লাগছে যে 2 জন মানুষ ছাড়া আমার ছোট দাদির আপন বলতে কেউ আসিল না পৃথিবীতে। আমার ছোট দাদির কান্নার মতো, মানে মানুষ মারা গেলে যে কান্না করে, ও কান্না করার মতো আমি কাউকে দেখি নাই। আমিও কান্দি নাই। আমি কান্দি নাই এই কারণে কান্দি নাই, আমি কান্না করি নাই ঠিকই, কিন্তু আমার কিরকম জানি লাগছে। যাই হোক, এটা গেল আমার ছোটকালের হিস্টোরি। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট, পড়ালেখার একটা কথা বলি। আমি অঙ্কে কাঁচা ছিলাম। আমার স্কুলের টিচাররা এসে আমাকে নিয়ে গেছে বাবার সাথে ফাইট করে। আমার অঙ্কের টিচারও ফাইট করে আমাকে নিয়ে গেছে। তো তাদের চ্যালেঞ্জ ছিল যে আমি মানে ভালো রেজাল্ট করবো। তো আমি ভালো রেজাল্ট কিন্তু করছি। ওই ইয়ারে আমাদের মার্কস প্রথমে কম আসছে, পরে বেশি আসছে। বেশির খবরটা আমি পাইনি। আচ্ছা আচ্ছা। এটা আমার দুর্ভাগ্য। তো আমার ইচ্ছা ছিল আমি ভালো একটা কলেজে ভর্তি হবো। তো আমার বাবা আমার একটা পচা কলেজে, আমাদের এই এরিয়ারই পচা কলেজ, ভালো না, ওই কলেজে ভর্তি করাবে, কাছাকাছি ওখানে করাবে। মানে সে যেটা বলবে সেটা আমার করতে হবে। আরো একটা যেটা কথা আমি বলি যে আমার আমি খুব ভালো ভালো বলবো না, তবে আমার খুব আর্টের মানে ছবি আঁকার নেশা ছিল। আমি ঘরে বেশিরভাগ সময় তো ঘরেই আমার আটকে রাখতো। আমার যে রুমটা ছিল সেই রুমে আমি ফেব্রিক্স দিয়ে, আমার বেশিরভাগ আর্ট করার ইচ্ছা ছিল পেন্সিল আর সাদা হোয়াইট পেজে, আর ফাঁক পাইলেই ফেব্রিক্স দিয়ে আমি যা পাইতাম সেখানে পেন্ট করা শুরু করতাম, রং করা, মনে যা ইচ্ছা হতো সেটি। আমার খুব আর্ট করার মানে আর্টিস্ট হওয়ার শখ ছিল। মাটিতে অনেক কিছু বানাইতে পারতাম। আর না, আমার খুব মানে নাচার খুব শখ ছিল। মানে আমি ছোট থাকতে ওর সমান থাকতে, আমার বাচ্চা সমান থাকতে আমার খুব ইচ্ছা ছিল। মানে মিউজিক হইলেই আমার শরীরের মধ্যে খালি নাচতে ইচ্ছা হতো, রিদম কাজ করতো। একদিন আমি নাচতেছিলাম, আর আমাদের আগে তো সিডিমিডি ছিল না, আগে টেপ রেকর্ডার ছিল। আমার বাবা বিদেশ থেকে নিয়ে আসছিল। তো ওটা চোরে, আব্বা বাসায় নাই, ফ্রি নাচতেছি। আমার বাবা ঘুরে আসছে, আমি নাচতে নাচতে হঠাৎ আমার বাবার সামনে পড়ে গেছি। তখন আপনার বয়স কত? আমি তখন ওই 9-এ পড়ি। আমি তখন বাবা কি করলো তারপরে? আমি তখন পুরো আমার হাত পা ঠান্ডা জমে গেছে, বরফ হয়ে গেছে। আমার বাবা একটা লাঠি ছিল মোটা, ওটা দেওয়ারে আমার ভাইকে মারতো। তারপরে আমি আস্তে করে মাথা নিজে করে চলে গেছি আমার রুমে। কিছুক্ষণ পরে আমার বাবা ডাক দিছে, কানিজ এদিকে আসছি। আসার পরে আমার 2 পায়ে 2টা বাড়ি মারছিল, জোরে জোরে 2 পায়ে খুব জোরে জোরে বাড়ি মারছিল, আর বলছিল আজকের থেকে এই রুমে তুই আসতে পারবি না। আর আমার কিছু ক্যাসেট ছিল, ওই ক্যাসেট ক্লাসিক ডান্স আমি খুব পছন্দ করতাম, ক্যাসেট গুলি সব ভাঙিয়ে ফেলছে। এই একটা কাজ, আরেকটা কাজ করছিল, আমি আমার বান্ধবীর মাধ্যমে যে নজরুল একাডেমি থেকে নাচ তো বরবাদ, তারপরে ওখান থেকে আমি মন তুলে নিয়ে আর্টে চলে গেছি। ওখান থেকে আমি কাগজ নিয়ে আসছি যে আমি আর্ট শিখবো। আমি বাসায় বলছি যে আর্ট শিখবো, টাকা পয়সা বেশি একটা লাগে না। টাকা পয়সার কথা এই জন্য বলছি কারণ আমার বাবা টাকা খরচ করতে রাজি না। আর্ট শিখবো, তো আর্ট শিখার জন্য আমি নিয়ে আসছি কাগজ। আমি বলছি, বলার পরে বলতেছে এগুলি মুসলমানের মেয়েরা আর্ট করে না। আমি বলছি আমি তো মানুষের ছবি আঁকবো না, আমি সিনারি, মানে আমার মনে যা আসে। আমি মানুষের ছবি আঁকতামও না। আমার মেয়ের একটা অভ্যাস আছে, ও কিন্তু ভালো আর্ট করতে পারে। তো ও মানুষের ছবি আঁকে, মানে কার্টুনিস্ট যা বলবেন মানুষে সবই আঁকতে পারবে। আর আমার একটা অভ্যাস ছিল যে আমি গাছপালা, পাহাড়, ঝর্ণা এগুলি আঁকতে খুব পছন্দ, গ্রামের দৃশ্য আঁকতে বেশি পছন্দ করতাম। রাফা, তুমি যে এত সুন্দর আর্ট করতে পারো, তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে না তুমি নিজে থেকেই করো? নিজে থেকেই, ছোটবেলা থেকেই? বাহ, চমৎকার।
নিজে। ছোটবেলায় তুমি তো এখনো ছোট, মানে কতদিন থেকে আর্ট করো, মানে কবে থেকে তুমি? অনেক ছোট থাকতে, আম্মু ছোট থাকতে আমাকে পাখি আঁকা শিখাইছিল, গোল গোল দিয়ে। স্পিকারটা একটু কাছে নিয়ে বলবো বাবা। একবারে অনেক ছোট থেকে, যখন তুমি ঠিক মতো অক্ষর জ্ঞান নিচ্ছ, সরেও সরে শিখছো, সেই সময়টা থেকে মানুষ আঁকো। বাহ, খুব ভালো একজন কার্টুনিস্ট হবে ভবিষ্যৎ, আশা করা যায়। আপনার গল্পে আসি একটু আগে, সেটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা মানে অন্যায় আচরণটা আপনার উপরে করলো, তারপরে আপনি কি করলেন? ওই আমি এটা পারমিশন নিচ্ছিলাম যে আমি যদি আর্টটা শিখতে পারি, পাশাপাশি আমার ইচ্ছা ছিল। তো আমার আব্বা বলছে না, এগুলি হবে না, না বাস না। আমার এটাও গেল, সবই গেছে। মানে আমার যে সামনে আগাবো আমি, আমার লেখাপড়া, আমার যে অভিজ্ঞতা, ওগুলি দিয়ে যে আমি আগাবো, ওই জিনিসটা আমার বাবা ফার্স্টলি মাটিতে দিছে। আচ্ছা গেল। পড়াশোনা করেন এটাও চাইতো না। আচ্ছা, উনি অনেক বেশি কনজারভেটিভ মাইন্ডেড ছিলেন আমার যেটা মনে হচ্ছে। উনি কি খুব বেশি পরহেজগার বা থাকে না এক ধরনের ধর্মীয় অন্ধতা, না এরকম কিছু ছিলেন না? না না, এরকম ছিল। আর আরেকটা কথা আমি যেটা বলি, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমার আরেকটা চাচা ছিল যে মুক্তিযোদ্ধা, মানে মুক্তিযুদ্ধে গিয়ে সে মারা গেছে, তার লাশও আমি যেটা মানে আমার ওই ফুপুর কাছ থেকে, মানে আমার বাবার চাচাতো বোন, ওনার কাছ থেকে যেটুকু শুনলাম যে আমার বাবা যুদ্ধে গেছে, সে দেখছে যে আর্মিরা আমার ওই চাচাটাকে মারা ফেলছে। তো তার প্রাণের ভয়ে সে তার ভাইকে, আপন চাচা ভাইকে ওইখানে নর্দমার মধ্যে ফেলে রেখে চলে আসছে। আচ্ছা, এই কথাটা আমি এই কারণে বললাম, আমি যদি আমার বাবার জায়গায় থাকতাম, আমি আমার ভাই, মানে যারা আমার ভাইকে মারছে যে কোনো একজনকে আমি মারতাম এবং নিজে মরতাম, বিকজ আমি মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য মরতে আসছি, বাঁচার জন্য আসিনি। কিন্তু আমার বাবা সেখান থেকে ফিরে চলে আসছে। হ্যাঁ, যাই হোক, তো আমার বাবা, আমি জানি কি বলতেছিলাম। হ্যাঁ, আসলে আপনি কি বলছিলেন সেটাও আমি হারিয়ে ফেলেছি, মানে গল্প শোনার পর। হ্যাঁ, আমি বলতেছিলাম ক্লাস 9-এ পড়েন আপনি, সেই জায়গাটা থেকে আমরা একটু কন্টিনিউ করি। হ্যাঁ, আমার যাই হোক, আমার ফিউচার যেটা আমি আগাবো, যে জিনিসগুলি, যে আর্মস গুলি, আমার শিক্ষা, আমার প্রতিভা, আমার এই যেগুলিতে আমি আগাবো, আমার লাইফটা সাজাবো, আমার ওই জায়গাটাই কবর হয়ে গেছে। মানে আমার বাবা দাফনাই দিছে ফার্স্ট। দেন আমি যখন কলেজে পড়ালেখা করতেছি, ভাঙ্গাচুরা কলেজ, যেটা আমার বাবার পছন্দের কলেজ, আর ওখানে আমার মন লাগতো না পড়ালেখায়, কারণ কলেজটা, এরপর তো রেজাল্ট আসলো আমার যে আমি ভালো রেজাল্ট করছি। আমার মনটা খুব খারাপ হয়েছে, আমার উদ্দেশ্যটা এত খারাপ যে আমার বাবা আর ফার্স্ট ডিভিশনের জন্য আমি ভালো একটা কলেজে ভর্তি হতে পারলাম না। আমার বাবা আর কি আমার এইরকম একটা কলেজে, তারপর পড়ালেখার জন্য করলাম যে যাক। তো যখন আমি পড়ালেখা শুরু করতেছি কলেজে, তো রাফার আব্বু, মানে আমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড, যে তারও আগে বয়ফ্রেন্ড। হ্যাঁ, বয়ফ্রেন্ড। তো ও অনেক ঘুরছে আমার পিছনে, অনেক প্রচুর কষ্ট করছে, রোদ বৃষ্টি অনেক কষ্ট করছে। কিন্তু আমি এই জন্য ওকে পাত্তা দিতাম না, দুইটা কারণে। কারণ আমার পচা চেহারার ছেলেদের পছন্দ হইতো না। তুমি কিছু বলবা? তোমার আব্বুকে পচা পচা চেহারা বলেছে? না, আমার কাছে আমার আব্বুকে ব্যাঙের মতো লাগে। এটা তো একদমই ঠিক না। ওকে, আচ্ছা যাই হোক, আমরা কেন লাগে সেই কারণটা আমরা জানবো। আচ্ছা, আপনি পচা চেহারা বলছেন, পচা চেহারা ছেলেদেরকে প্রাধান্য দিচ্ছে। ওকে, কেন, মানে তারপরে কি হলো? পচা চেহারা থেকে ভালো লাগা শুরু হলো কবে থেকে? যাই হোক, আমার ভালো লাগতো না, ও ছাত্রের মতো দাঁড়ায় থাকতো, আর ও তো ভাড়াটা ছিল। যাই হোক, টাকা পয়সার কোনো ব্যাপার না, কিন্তু ওরা আমার প্রথমে ভালো লাগতো না, চেহারা পচা। তো এরকম কষ্ট করতো আমার পিছনে পিছনে, আর চিরকুট দিত, ছোট 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 জমা করছিলাম অনেকগুলি ফাইল। তো কত সালের কাহিনী এটা? এটা আপনার হচ্ছে 97। 97 সালে। তখন ও কি করতো, মানে আপনি তো পড়ালেখা করতাম, আমরা কিন্তু দুইজনে একই সেম এজ না, এই ও আমার শ্বশুর বাইর করছে, ও আমার 2 বছরের বড়। আচ্ছা, তাহলে ও তখন কিসে পড়তো? ও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো আমার সাথে। ওকে। তো আমি একদিন ওকে বলি যে দেখো, ওর নাম হচ্ছে লিজন, ডাকনাম লিজন। ওর বাবার চেহারা খারাপ হলে গিয়েছে, ওর বাবার একটা গুণ আছে, সে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আর তার ব্রেন খুব শার্প, বুদ্ধি
খুব ট্যাক্টফুলি নিজেরে সেভ করার সেই ক্ষমতা আছে, মানে খুব অদ্ভুত বুদ্ধির একটা ছেলে। আমি ভালো এরকম ফলাফল ছেলে করে। পৃথিবীতে কি আমি খুঁজিও নাই, দেখিও নাই, কিন্তু নাই আপনার কাছে মনে মনে করি। হয় আপনার ছেলেদের জগতে সে একটাই ওই মাত্র ছেলে, একা। স্টিল না আপনার এখনো সেটাই মনে হ্যাঁ, হয়? এখনই মনে কি এখন করেন উনি, পেশায় কি করছেন? সে সচিবালয়ে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার, বিসিএস ক্যাডার, বিসিএস পরীক্ষা দিয়ে সে সচিবালয়ে আর কি এখন আছে। ওকে, আচ্ছা। তো তাই ওকে আমি তখন বলি যে দেখো লিজন, তুমি আর আমি তো ক্লাসমেট, আর আমার বাবা কিন্তু এরকম, তো বাবা এরকম, এটা সম্ভব না, আর আমি পচা ছেলে চেহারার ছেলেদের পছন্দ করি না। তখন ও না কান্নাকাটি শুরু, আর তোমার চিঠিগুলি তুমি নিয়ে যাও। আমি বলছি যে, আর ও চিঠিগুলি দিত। আগে আমাদের অবজেক্টিভ বই ছিল বড় বড়, ও খালি ওর বাবা খালি অবজেক্টিভ বইগুলি নিয়ে যেত। আর সাইকোলজি আমার একটা সাবজেক্ট ছিল, ও কিন্তু সায়েন্স, মানে ওর বাবা সায়েন্সের ছিল, আমি আর্টসের ছিলাম। ওর সাইকোলজি কোনো দরকার ছিল না, তারপর ও ওইটা নিয়ে যেত এসা। আচ্ছা আচ্ছা। ওটার ভিতরে চিরকট পাঠিয়ে দিত। আর পিয়ন ছিল আমার ভাই, আর ওর পিয়ন ছিল, মানে ওর বাবার পিয়ন ছিল ওর বাবার ভাই, ওই যে দেওয়ারটার সাথে আমার শাশুড়ি রাখতো। আচ্ছা আচ্ছা, সেই কাহিনী আমাদের শ্রোতারা জানে না, আমাদের ধীরে ধীরে ওখানে যেতে হবে আর কি। সরি। তো ও আর কি ওরে অনেক বোঝাই, কিন্তু যখন এই কথাটা বলি তখন ও মানে ও তো চশমা পরে, মানে চশমার ফাঁক দিয়ে আর কি মুছতেছে চোখ, এরকম করে মুছতেছে, চোখের জল মুছছে। হ্যাঁ। আমার অদ্ভুত লাগছে, এই কান্না করতেছে কেন, ছেলে মানুষ কাঁদতে তো আমি কখনো দেখিনি, এই ফার্স্ট দেখলাম। পরে আমি বলছি, তুমি কাঁদতেছো কেন? পরে বললে, দেখো তোমার গায়ের রং ফর্সা, তুমি দেখতে ভালো, এই জন্য তুমি আমার এই কথাটা বললা, তুমি বাড়িওয়ালার মেয়ে, তুমি আমার নেগলেক্ট করলা আজকে। আপনাদের বাড়িতেই ভাড়া থাকতো? না না, অন্য মানুষের বাড়িতে ভাড়া থাকতো, আচ্ছা। দুই একটা বাসার পরে, একই এলাকায় থাকতাম। আমার না খুব খারাপ লাগছে যে না আসলে তো আমি তোরে নেগলেক্ট করছি, ও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। তো আমার খুব কষ্ট লাগছে, ওর প্রতি সিম্পিতি জাগছে। পরে মানে কথাটা বললো না, আমার মনে হচ্ছে আমি অন্যায় করছি। আমার কাছে আরো মনে হয়েছে যে আমার উপর আল্লাহ পাক নারাজ হয়েছে। সেও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহ তারে ভালোবাসে। আর সুন্দর অসুন্দর যাই হোক, তারপর থেকে দু একদিন পরে ওকে আর দেখি না। পরে ওদের কাজের মেয়েরা জিজ্ঞেস করছিলাম যে লিজন কই, বলে যে ও কিশোরগঞ্জ চলে গেছে, মানে ওদের দেশের বাড়ি। আমি তখন আমার খারাপ লাগছে যে কিরে, আমি ওকে ইনসাল্ট করলাম তাই ও চলে গেল, খুব কষ্ট লাগছে। তা কিছুদিন পরে দেখি যে 7-8 দিন পরে ও আসছে, আমার খুব ভালো লাগছে। এই তখন থেকে ওর আমি ভালোবাসা শুরু করি। তারপর দুজন যাই, ঘুরি, মানে আসলে একটা জিনিসকে আমার পার্কেটারকে যেতাম, পার্কেটারকে যেতাম। ও আমি আবার ইংলিশে একটু দুর্বল ছিলাম, তো ও কিন্তু তখন ইন্টার পাস করে গেছে। আচ্ছা। আমি এর পরের বছর পরীক্ষা দেবেন? হ্যাঁ। তো ওর কাছে আমি পড়তাম, কারণ ওই যে একই সমস্যা, টিচার দিবে না। তো আমি প্রেম করতাম, ওর সাথে পড়তাম, সবাই প্রেম করতো, আর আমি ওর বাবার কাছে পড়তাম, আর ও খুব ভালো বুঝাইতে পারতো। তো এইভাবে আমাদের সম্পর্ক চলে। এবং এই সম্পর্কটা কতদিন চলেছিল, এই প্রেমের সম্পর্কটা? খুব একটা বেশি দিন চলে নাই। আমার ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা যখন আমি দিলাম, এর আগে আমার মানে একটা বিয়ে ঠিক হয়, মানে হয় এরকম। তো আমি তখন রাফার বাবার বলি যে দেখো এরকম এরকম সমস্যা, আমার তো বিয়ে ঠিক হয়েছে, আমি এখন কি করবো, কিছু করার নাই। তারপর রাফা বাবা বলে যে ও আচ্ছা, তার মানে তুমি আমার সাথে খেলা করলা, গেম খেললা, তোমরা মেয়েরা এরকমই হও, এরকম বলছে। বলার পরে সে বলতেছে যে তুমি যদি আমার সত্যিই ভালোবাসা থাকো তাহলে তোমার আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো। ওই সবকিছু অ্যারেঞ্জ করছে। ওর একটা ফ্রেন্ড ছিল, আমারও ফ্রেন্ড হইতো, ওর মাধ্যমে সবকিছু অ্যারেঞ্জ করছে। প্রথমে বিয়েটা মানে করতে যখন গেছিলাম তখন হয় নাই, যে কোনো একটা কারণে ওই দিন সম্ভব হয় নাই। তো তারপরে মার্চ মাসের 9 তারিখে আমাদের বিয়েটা হয়, আমার এখন মনে আছে। কত সালে এটা? মার্চ মাসের 9 তারিখে, এটা হচ্ছে আপনার 98 সালে। ওকে। তো যাই হোক, আমরা ডিসিশন নেই যে যার মতো বাসা থাকবো, ও পড়ালেখা করবে, আমি আমার পলাই যাওয়া। বিয়ে করার পরে আপনাদের ফ্যামিলি কেউ জানবে না, এটাই ছিল আপনাদের প্ল্যান? না, পরে বলবো, যখন আমরা এস্টাবলিশ কাছাকাছি চলে আসবো তখন বলবো, এরকম ইচ্ছা ছিল। আমাদের কোনো খারাপ নিয়ত ছিল না। যে বিয়েটা কেন করলেন? যদি হঠাৎ করে বাধ্য করে বিয়ে করার জন্য ফ্যামিলি, তখন বলবেন যে বিয়ে করে ফেলছি। হ্যাঁ, বিয়ে করে ফেলছি, আচ্ছা, আমাদের পড়ালেখার সুযোগ দাও, এরকম আর কি।
তো ওর মতো পড়তেছে, আমি আমার মতো পড়তেছি। তো আহ, যাই হোক, যে কোনো একটা কারণে মানে আমার বাবা জানতে পারে যে আমরা বিয়ে করছি। বাবাই কিন্তু ফার্স্টলি জানে, এবং সে শ্যামলী থেকে কাজী অফিস থেকে ওখান থেকে কাবিনের কাগজটা তুলে নিয়ে আসে। আনার পর আমার ঘরে আটকানোর পর আমার তো মারধর করি। আবার বলে যে আমি উকিল নিয়ে আসতেছি, এই ছেলের সাথে তালাক পড়ায় ছাড়বো, আর এই ছেলের তো হাড্ডি গুড্ডি ভাঙবই। আমার তো তখন আর আরেকটা কথা, যেটা যে আমি এখন যেরকম, আগে এরকম ছিলাম না। একদম মানে মানুষ যা বলতো তাই বিশ্বাস করতাম, এরকম বোকা, পুরা বোকা। তো এরকম আমাকে আটকে রেখে গেছে আমার বাবা। আমি খুব মানে ভয় পেতাম, খুব না প্রচুর ভয় পেয়েছিলাম আমি ওই দিন, যে কি আমার বাবা করতেও পারে। কারণ ছেলের বাসার কাছে, ছেলে এখন বাসায় আছে, খুব কম বাইরে যেত। ওর মাত্র 3টা ফ্রেন্ড ছিল, খুব একটা ফ্রেন্ড ছিল না। পরে আমি সে ও যদি কিছু করে আমি এখন কিভাবে বেরোবো? আগে তো মোবাইলের এত চল ছিল না, আর আমি খবরও দেওয়ার মতো কেউ নাই। আমার ভাইরে একবার বলছিলাম যে একটু যা খবর দে না, বল বাসা থেকে সরে যেতে। আমার না, সম্ভব না, কারণ ও তো ছোট, ভয় পাইতেছে না, ওরও তো মারবে আমার বাবা। ঘরের মধ্যে আটকে রাখছে। আমি কি করবো বুঝে পাইতেছিলাম না। আমাদের বাসার জানলায় এর আগে একবার চোর আসছিল, গ্রিল ভেঙে গেছিল, ওটা ঠিক করতে পারে নাই। আমি তো আর দিশা পাই না, সব জায়গায় মানে মেন গেটেও তালা মারা। আমি ওই জানলাটা ধাক্কা দিয়ে অনেক কষ্ট করে লোহাটা সরায়া একটু ফাঁকের মতো করে ওইখান দিয়ে আমি পালাইছি। হ্যাঁ, ওটা কিন্তু আমি ভয়ে পালাইছি। আমি আগে স্টুডেন্ট পড়াইতাম, ওখান থেকে 800 টাকা নিছি, আর কিছু আমার সম্বল না। তো জুতাটাও নেই, কারণ জুতা নিতে গেলি, বাইরে থেকে নিতে গেলি ধরা পড়ে যাবো। পালাইছি। পালানোর পরে আমি আমার ওই যে ফ্রেন্ড আমারে বিয়ে পড়াই দিছে, ওর সাথে আমার সাথে ওদের বাসায় গিয়ে উঠি। ওইটা আমি বলি যে তুমি লিজনরে খবর দাও, এই ঘটনা হয়েছে, ওকে বাসাতে আবার সরে যেতে বলো, আমার বাবা তো ওরে হাড্ডি গুড্ডি এক করবে। তো পরে আমি তো পলাইছি মানে আমি মানে আমার কাছে এত ভয় লাগছে, মনে হচ্ছে যে আমার যদি আমার বাবা পায় আমারও মারবে, ওরেও মারবে, এরকম। আর আমি তালাক দিব কিসের জন্য? আমি তোরে ভালোবাসছি, আর আমি তোরে ছাড়ার জন্য বিয়ে করিনি। যাই হোক, যাই এখানে, ও আসে, রাফার বাবা আসে। আসার পরে আমাকে বলে তুমি এটা কি করছো? দেখো এরকম তো কথা ছিল না তোমার সাথে আমার। দেখো কথা তো এরকম ছিল না, কিন্তু এরকম হয়ে গেছে, এখন কি কিছু তো করার নাই, তুমি আপাতত লুকায় থাকো। না, আমি কেন লুকায় থাকবো? আমাকে বলতেছে। তাহলে আমি কি করব? তখন ও বলতেছে আই এম হেল্পলেস, আমার কিছু করার নাই, বললো ও চলে গেছে। আমি থাকলাম আমার এক বান্ধবী বাসায়। তো ওই দিন রাত্রেবেলা আমার বাবা চাচা গেছে, কি হয়েছে ওদের বাসায় আমি কিন্তু জানতেছি না ওখানকার খবর, মানে আমি যেখানে থাকি আমার এলাকায়, ওই এলাকায় আমার মানে আমার এই স্টোরিটা আমাদের এলাকার হেন কোনো মানুষ নাই না জানে। আর আমি আমার এলাকায় দীর্ঘ 12 বছর, এক যুগ পর এই ফার্স্ট মানে এই আসলাম 2012-তে আমার এই এলাকায়। তো যাই হোক, ওর মা আবার কি করলো যে ওরে যেভাবে হোক বাসা থেকে বাইর করে দিছে জানার পরে। জানছে ওখানে খুব তোলপাড় হয়েছে, ওই জিনিসটা কিন্তু আমি জানতেছি না। তো যাই হোক, 2-1 দিন পর ওর বাবা আসছে আমার কাছে, এসে বলে কি যে আমার মা আমার জুতা পিটায় বাসা থেকে বাইর করে দিছে, আমি এখন কি করব? তখন আমিও বলছি যে আমি কি করবো, আমি হেল্পলেস। আমি এটা বলছি। না তুমি আমারে রাখবা। ওর বাবা বলতেছে আমি তোমার কোথায় রাখবো? পরে আমি ওর বাবা যখন ঝগড়াঝাটি করতেছি, তখন আমার ওই ফ্রেন্ড, ওর নামটাই আমি বলি, ওর নাম হচ্ছে সাজ্জাদ। তো ও ও বলে আচ্ছা আমাদের বাসা চলো। ও দুলাভাইটার মাধ্যমে ইয়া হয়েছিল। ওই বাসা থাকলাম, বেশ কিছুদিন থাকলাম দুইজন, আমি আর ও দুজনই ছিলাম। তো থাকার পরে তখন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছেন আপনি? হ্যাঁ, আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা হয়ে গেছে, রেজাল্টও দিয়ে দিছে। আর ও কিসে পড়ছে তখন? আর ঢাকা ভার্সিটিতে তখন 3rd ইয়ারে পড়ে অনার্স। আচ্ছা, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3rd ইয়ারে পড়ছিল অনার্সে, এবং আপনি তখন রেজাল্ট পেয়ে গিয়েছেন ইন্টারমিডিয়েটে। ওকে। তারপর সাজ্জাদের বাসা থাকি। তো ফার্স্টে আমি ছিলাম, পরে ও আসছে। তো সাজ্জাদ ওর বোন আবার ইন্ডিয়ায় গেছিল, তখন ও দুলাই বলছে তোমাদের এরকম সমস্যা, তো তোমরা থাকো এখানে। থাকলাম। তো একদিন আমি মানে সকালের দিকে, তো আমি ওদের বাসায় বসে মানে রান্না করছি, আমি কেউ নাই তো
তো দুলাভাই বলছে যে তুমি রান্না করো, যেভাবে ইচ্ছা থাকো। খুব ভালো, উনি খুব ভালো মানুষ। রান্না রান্না করে আমি গোসল করে নামাজ পড়তেছি, এমন সময় ওর বাবা আর ওর দাদির যে ছোট ভাই সে আসছে। ঠিক এই গল্পটার এই জায়গাটা থেকে আমরা ফিরবো, তবে তানিজের সাথে কানিজের মেয়েও আছে, আমি যাকে আদর করে আম্মা বলে ডাকছি অনেকক্ষণ থেকে, সারা। সারা, খারাপ লাগছে না তো? ঘুম আসছে না? সারা না তো, কি? রাফা। এই দেখো, আমি নিজের নামও মাঝে মাঝে ভুলে যাই, তার বাস্তব প্রমাণ আমার শ্রোতারা জানে অবশ্য, রাফা। আমি তো তোমাকে আম্মা বলে ডাকি, সুতরাং আম্মা বলাটাই ভালো হবে। তোমার খারাপ লাগছে না তো? ওকে, আপনার কাছে যাই। আপনি যেটা বলছিলেন একটু আগে যে হ্যাঁ, লিজন। প্রথম কোন একজন, লিজনের পক্ষ থেকে, লিজনের মা এবং আরেকজন, মা না, ছোট মামা। ছোট মামা। জি, আচ্ছা, আসছে। আসার পর মানে আসার সাথে সাথে লিজন আমার গলাটা টিপা ধরছে। গলা টিপা বলে যে তোর বাপ আমার বাপের জেলে হাজতে নিছে। সঙ্গে সঙ্গে? হ্যাঁ, না মানে ঠিক বুঝলাম না, মানে ওনারা আসলেন, আসার পরপরই সঙ্গে সঙ্গে লিজনের সাথে ছিল, ওনার সাথে ছিল? লিজনই আমার গলা টিপা ধরছে যে তোর বাপ আমার বাপকে গতকাল রাত্রে হাজতে নিছে, তুই কিভাবে আমার বাপকে ছাড়াবি তুই জানিস, তুই যা, আর তা নাহলে তোরা মাইরি ফেলবো। আমি তো কিছুই জানি না। Oh my God! তো ওর মামাকে আমি জিজ্ঞেস করলাম যে মামা আসলে ব্যাপারটা কি হয়েছে আমার একটু বলেন। পরে উনি বললো যে তোমার বাবা চাচা গতকালকে রাত্রে পুলিশ নিয়ে আসছিল, তারপরে লিজন বাসায় ছিল না, সেই জন্য তোমার শ্বশুরকে রমনা থানায় নিয়ে গেছে। This track was downloaded from FusionBD.com. কিন্তু এখানে ওর বাবা যে ভুলটা করছে সেটা হতেছে যে 12টার সময় কোর্টে আসামি চালান দিয়ে দেয়, ঠিক 11:30 অনেক পরে আমার এই কথাটা বলছে। ওর বাবা যদি আমার আরো আগে জানাতো তাহলে কিন্তু দাদা জেলে যেত না। তো আমি গেছি, খুব দ্রুত গেছি, আমি কথাটা শোনার পরই আমি চলে গেছি। আমি রমনা থানার কাছে ছিলাম দেখিয়া, মানে একটু ডিস্টেন্সে ছিলাম। এর আগে তো আপনার শ্বশুরের সাথে আপনার দেখা হয়নি? দেখা কি হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে না, তখন তো এলাকার মধ্যে থাকতো না। ও, এমনি দেখেছেন, শ্বশুর হিসেবে তো কখনো কাছাকাছি যাওয়া হয়নি? না, যাওয়া হয়নি। প্রথম যাওয়া হলো জেলখানাতে। হ্যাঁ, রমনা থানায়। তো ওখানে যাই, আমি যখন রমনা থানায় পৌঁছাই তখন দেখি আমার শ্বশুরটারে গাড়িতে তুলে নিতেছে। তারপরে হাই দারোগা, কাকা বলে ডাকতাম, হাই কাকা। উনি খুব ভালো মানুষ ছিল, মানে পুলিশদের মধ্যেই ফার্স্ট একজন দেখলাম খুব ভালো মানুষ। তো উনি আমাকে বললো যে মা তুমি আসছো, কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তোমার শ্বশুরকে কোর্টে চালান দেওয়া হয়ে গেছে। আমি বললাম যে কাকা ওনারা দাঁড়ানো যায় না। ওর দাদা আর কি একবার খালি আমার দিকে তাকাইলো। আমার তখন এত খারাপ লাগছে, আমার লজ্জায় মন চাইতেছিল যে আমি নিজে গলায় দড়ি দিই, এত খারাপ লাগছে, এত কষ্ট লাগছে। তো যাই হোক গেলাম, দাদারা নিয়ে চলে গেছে, চালান দিয়ে দিছে কোর্টে। আমি আর কিছু করতে পারি নাই। তবে উনি আমাকে বললো যে দেখো ওরা নিয়ে কোর্টে একটা সেল আছে, ওইখানে রাখবে, জেলে ইয়া করবে না, তোমার ইয়া ছাড়া সে যেতে পারবে না, তুমি তোমার সাক্ষীর উপর ডিপেন্ড করবে। ওই দিন গেলাম, যাওয়ার পরে তা আমি বললাম যে আমার ঘটনাটা কি হয়েছে কাকা আপনি আমাকে বুঝাই বলেন। কাকা বলতে কিন্তু আমি দারোগাটারে বলতে সেকেন্ড অফিসার। তো আমার একটা অভ্যাস আছে যে সেই হোক আমি ভাই চাচা কাকা ওইভাবে ডাকি। তো যাই হোক, কাকা ঘটনাটা কি আমাকে বলেন, কি হয়েছে? তোমার বাবা আর চাচা দুজনে মিলে তোমার শ্বশুরের নামে রেপ কেস, অপহরণ কেস, তো ওরকম খারাপ কেস আছে দিছে। তো পুলিশকে এভাবে লেখা আছে যে জালনা ভাইঙ্গা আমার শ্বশুর, এরকম একটা ইজি মানুষ। আরো সাজ্জাদ, ওই যে মানে ওর নাম তো লেখা ছিল কাবিনে, ঘুরে পেঁচে যত মিথ্যা কথা আছে ওখানে দিছে। দেখার পরে আমি সেটা কে দিছে? তোমার বাবা দিছে। আমার বাবা দিছে? হ্যাঁ তোমার বাবা দিছে। না, আমার বাবা দিতে পারে না, আমার চাচা মনে হয় দিছে। না, তোমার বাবা দিছে। আরো ওসিরে খাওয়াই দিয়ে গেছে, 5,000 টাকা দিছে, তাই দারোগা সবাই টাকা দিছে কম বেশি। একটু পরে আমার আবার উনি বলতেছে একটু পরে খেলা দেখবা না তুমি? বললাম কি খেলা দেখবো? বলে দেখো। তারপর বিকাল হইলো, আমার শাশুড়ি আসলো, ওর দাদি আবার মুরিদ ছিলেন একজন, কোন এক পীরের মুরিদ। আচ্ছা। তো ওনার টিম আসছে তার সাথে। আবার আমার শ্বশুর 3টি স্কুলের মাস্টার ছিল, সিনিয়র টিচার ছিলেন, ওনার কিছু কলিগ আসছে। আসার পরে আমার শাশুড়ি বলতেছে আমাকে তখন, মা তোমার হাতে আমার সংসার, মা তুমি ইয়া করো। তখন আমার তখন মাথাটা পুরা খারাপ হয়ে গেছে যখন এই কথাগুলি আমি পড়লাম, স্টেটমেন্টে দিব যে আমার বাবা, আমার বিশ্বাস করতে খারাপ লাগতেছে যে আমার বাবা এরকম দিল, তাও ওর দাদার নাম উল্লেখ করা আছে।
ওর বাবার কোনো ইয়া নেই, আর ওর বাবার রিমাইন্ডে ফেলাইছিল, আমি এটা পড়ছি। ওর বাবারা ধরতে পারলে রিমাইন্ডে নিতে বলছে। পরে ওর দাদি প্যান প্যান করতেছে যে মা তোমার হাতে এই সেই হ্যান ত্যান। পরে আমি ওনার একটা কথা বলছি যে দেখেন, এই মুহূর্তে আমি দেখবো না যে আমার বাবাকে, এই মুহূর্তে আমি দেখবো না যে লিজনের বাবাকে, এই মুহূর্তে আমি খালি একটা জিনিসই দেখবো যে আমার আল্লাহ আমি কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি হয়। আমি আমি কিন্তু আর কোনো কিছু চিন্তা করিনি। আমার বাবা আসছে সন্ধ্যা 8টার দিকে আসলেন, আমার বাবা আসছে, আমার মামা আসছে, আমার বাবার ফ্রেন্ড আসছে, আমার চাচা আসছে। ওরা আসার পরে আমার একটা রুমের মধ্যে নিল ফার্স্টে। নেওয়ার পরে আমার মামা, মেজো মামা, উনি আমার বললো যে কানিস বাসায় চলো। ওই মামাটার আমি খুব ভয় পাই, মারতো না কিন্তু খুব ভালো, মামা খালা সবাই ভালো, খুব ভালো। মামা কিন্তু মারতো না, তারপর আমি এই মামাটার কেন জানি ভয় পেতাম, এখনো পাই। তো মামারা বলে কানিস বাসায় চলো। আমি আস্তে মাথা নিচে করে বলছি মামা আমি বাসায় যাবো না, ওনারা ছাড়ানোর পর আমি বাসায় যাবো। মামা আমার কোনো কোশ্চেন করে নাই। তো আমার বাবার যে ফ্রেন্ড ছিল উনি বলে যে শোনো শোনো, তুমি বিপদে পড়বা, পুলিশ কোর্ট কাছারিতে থাকা ভালো না, তুমি তোমার বাবা যা বললে সেটা শোনো। তখন আমি তারা বলছি যে কাকা দেখেন, আমি যখন পুলিশের কাছে চলেই আসছি দেখি কি হয়। এরপর আমারে ছেলে আসামিদের সাথে আমি রাখা নেই, আলাদাই রাখছে আর কি। রাখার পরে ঘন্টাখানিক পর যখন নাকি 10টা বাজে, তখন রাত 10টা, হ্যাঁ রাত 10টা, আমার দাদিও ছিল সাথে, আপন দাদি আর কি, সব দাদি তো মারাই গেছে, আপন দাদি ছিল। তো আমার দাদির আমি বললাম যে দাদি তুমি আমার সাথে থাকবা। আমার একটু ভয়ও লাগতেছিল, কারণ আমার ওই দিন থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, আমার লাইফে আমি এই ফার্স্ট যেমন ওই যে সাজ্জাদের বাসায় আমি ছিলাম দুপুর সকালে, আমি কিন্তু ওই দিন সকালে নাস্তা খাই নাই, রাতেও মানে খুব একটা খাওয়া পায় না। সন্ধ্যায় আমি কিছু হাবিজাবি খাইছিলাম, ফাস্টফুড টাইপের, আমার সাজ্জাদ খাওয়াইছিল। ওর বাবাও আসছিল, থাকে নাই ওর বাবা, কিন্তু চলে গেছে, একসাথে খাইছি, খাইয়া চলে, ওই আমার খাওয়া। এরপরে সকালে এক গ্লাস পানি খাইছিলাম, তারপর তো চলে গেলাম থানায়। এরপরে আমার আর কোনো খাবার নেই। এই একটা আমি না খাইছি, না ঘুমাইছি, না মানে আমি একটু ওয়াশরুমেও যাইনি। যাই হোক, আমাকে ডাকাইছে ওসি, রমনা থানার ওসি ডাকাইছে। আমার বাবা ওখানে বসা, সোফায় বসা। তো ওসি আমার বলতেছে যে এই মেয়ে তুমি এখানে কেন আসছো? তো আমি বলছি যে এখানে আসছি ওই যে ওই লোকটার যে আমার বাবা কেন ধরাইলো, উনি তো কোনো অন্যায় করে নাই। ওসি আমার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করছে আমার বাবার সামনে। আর আমার বাবা সেই সময় কান্না করা শুরু করছে। মানে আমার কাছে মনে হলো কি যে আমি শুটিং দেখতেছি, কাঁদতেছে। আমার মেয়েকে ওরা অপহরণ করে নিয়ে গেছে, আপনি কিছু একটা করেন, আমি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, তার মেয়েকে এরকম করছে, আপনার বিচার চাই, বিচার চাই। পরে ওসি আমাকে বলতে, দেখছো তোমার বাবা কিভাবে কাঁদতেছে, তোমার তো থাপড়ায় একদম গালগুলো ফাড়ায় ফেলানো উচিত, এরকম করে বলতেছে আমারে। আর আমার সাথে বাজে বাজে বিহেভ করতেছে। আমি বলতেছি আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আমার বাবা যে কথাগুলি বলছে এগুলি মিথ্যা কথা, ওই লোক আমার অপহরণ করে নাই, আর যে ছেলেকে আমি বিয়ে করছি ওই ছেলে আমার করে নাই, এই ছেলে আমার হাজবেন্ড হয়, আমি স্বেচ্ছায় ওরে বিয়ে করছি। উনি বলতেছে আবার মিথ্যা কথা বলো, চড়ায় দাঁত ফালাই দিব। আমি কেন আপনি আমার চর মারবেন, আমি কি অন্যায় করছি? পরে একটা মহিলা ইয়াকে ডাকতেছে, পুলিশ মহিলা, এই তুমি ওরা নিয়ে মারো তো, ভালো করে মারো তো, এরকম বলতেছে। ওই মহিলাটা আমার কাছে আসছে, আমার হাত ধরবে, আমার চেয়ে কিন্তু লম্বা। পরে আমি বলতেছি খবরদার আমার গায়ে হাত দিবেন না। আমার গায়ে হাত দিবেন কিসের জন্য, আমি কি চোর যে আপনার গায়ে হাত দিবেন? আর ওসিরা আমি বলছি যে শোনেন, আমার বাবা কিন্তু তখন কাঁদতেছে আর একই কথা বলতেছে যে আমি বীর মুক্তিযোদ্ধা, আমার মেয়েকে এগুলি করছে, আমি বিচার চাই, আপনি বিচার করেন ওসি। হ্যাঁ, আমি তখন ওসিকে বলছি যে শোনেন, আপনি আপনার বাজে বাজে কথা বললেন না, আমি এখানে আসছি সাক্ষী দিতে, আমি ভিকটিম, আমি আসামি না। আর সবচেয়ে বড় কথা যে আপনি আমার এই যে মহিলাদের যে মারবেন, আমি এখন কিন্তু রাস্তায় বেরিয়ে যাবো, রাস্তায় বেরিয়ে গিয়ে আমি সমস্ত মানুষ আছে রাস্তার সবাই বলবো যে দেখেন আমি এই ছেলেটারে ভালোবেসে বিয়ে করছি, এই জন্য আমার বাবা এই ওসিরা টাকা দিছে, এখন এই দুজনে মিলা আমার সাথে এরকম করতেছে। পরে ওসি বলে কি তুমি এটা বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, দেখবেন আপনি। পরে আমি যখন বাইরে যেতে নিছি তখন ওই হায়দার ওকারে ডাকতে বলে কি ওরে নিয়ে আসামির সাথে, বেটা আসামিদের সাথে বেরোতে হতো। বলছি কেন আমার আসামির সাথে রাখবেন, আমি কি
আসামি নাকি, বা যে যাও নিয়ে যাও লাইতে লাতিতে, এরকম করে আমার বাবার সামনে কিন্তু বলতেছে। আমার বাবা কিন্তু আপনার বাবা কিচ্ছু বলতেছে না? কিচ্ছু বলতেছে না। আমি আমি দুইটা জিনিস মার্ক করছি, এক ওই কেসের কাগজগুলি, দুই এই যে আমার বাবার সামনে আমার যেগুলি বললো সে কোনো কিছু বললো না? না সে। আচ্ছা, ওসি তো তখনই বোঝা উচিত ছিল যে একটা মেয়েকে যখন এভাবে বলা হচ্ছে, সে তার জন্মদায়ী বাবা, সে কোনো কিছু বলছে না, চুপ করে বসে আছে, তখন তো ওসির বোঝা উচিত ছিল যে এই লোকটা আসলে কোনো একটা কিছু ভণ্ডামি করছে। কেন বলবে? কারণ ওই যে হায়দারকা বললাম না যে আমার বাবা সবাই টাকা দিছে আমি যাতে না সাক্ষী দিই, জিদ, আমার বাবার প্রচুর জিদ। পরে আমি গেলাম, আমার ছেলের ভিতরে আটকাইলো, তখন 12টা 12:30 বাজে। তো আমার বাবা অনেকক্ষণ পরে বাইরে আসছে। আমি অবাক, তখন আমার ব্রেন পুরা উল্টাপাল্টা যেতেছে, মনে হতেছিল যে আমি নতুন পৃথিবীতে জন্ম নিয়েছি। সব আমার বাবা, আমার আত্মীয় স্বজন, আমার আশেপাশে যারা আছে সবাই আমার কাছে অচেনা, মানে নতুন করে আমি জানতেছি, আমি মিলাইতে পারতেছি না যে আসলে কি এটা আমার বাবা, আসলে আমি যা ভাবতেছি তাই, আমি কই আসছি, কি হইতেছে, আমি কিছুই বুঝতেছি না, ব্রেন কাজ করতেছে না। তারপরও আমার একটা টার্গেট যে না, আমার একদিন মাটির নিচে যেতে হবে। আমি যদি মিথ্যাটা বলি, আমার বাবা কিন্তু অলরেডি আমাকে লোভ দেখাইছে, বলছে আমার দার্জিলিং এ পাঠাই দিবে পড়াশোনা করার জন্য। হ্যাঁ, পড়াশোনা করার জন্য পাঠাই দিবে, এমন করে বলছে যে আমি যে ছবি আঁকি ওই বিষয়ে আমারে হেল্প করবে। তো আমি চিন্তা করে দেখছি যে আমার তো কোর্টে দাঁড়াইতে হবে, দাঁড়ায় আমার বলতে হবে যে আমার বাবা যা বলছে সব সত্যি, বাস এতটুকু বলবো আমি। বললে এই যে লোকটা, এই লোকটার মানে মানে জেলখানা থেকে আসার পর সে 3 মাস বেঁচে ছিল, তারপর সে মারা গেছে। ওনার হয়তো আর মানে ফিরে আসা লাগতো না জেলখানা থেকে। আমি চিন্তা করে দেখছি যে আমারও একদিন মাটির নিচে যেতে হবে, তাহলে আমি কি উত্তর দিব আল্লাহ পাকের কাছে? আমার দরকার নেই, যা আছে কপালে হবে। তা যাই হোক, আমার বাবা আসছে ওসি রুমের থেকে, আসা আমাকে বলতেছে আজকের থেকে তুই আমার মেয়ে না, তোরে আমি ত্যায্য করলাম, আর তোরে আমি পঙ্গু করে ছাড়বো। ওই কথাটার মর্মটা আমি তখন বুঝি নাই, কারণ আমার ব্রেন অন্যরকম ছিল। এখন আমি বুঝি যে আমার বাবা কি বলছিল। সে বলছিল যে পঙ্গু করে ছাড়বে, আসলে তো সে আমার পঙ্গু করে ফেলছে, আমি তো পঙ্গুই। যাই হোক, সবাই চলে গেছে, কেউ নাই, আমি একা ওখানে, একা। রাত 3টা পর্যন্ত হায়দারোগা ওই কাকা আমারে পাহারা দিছে। পাহারা মানে কি, আমি তার আন্ডারে ছিলাম, সেই আমারে কোর্টে নিয়ে গেছে। তারপরে একটা দারোগা আসছে, হায়দারোগা আমার যাওয়ার সময় বলে গেছে যে ওনারা বলে গেছি তোমার যদি টয়লেট যেতে ইচ্ছা করে তুমি যাও। আমি টয়লেটে যাইনি, কারণ টয়লেট ছিল পুলিশের রেস্ট রুমের কাছে দূরে। যে 800 টাকা নিয়ে গেলেন খাবার দাবারের ক্ষেত্রে, তো হ্যাঁ, ওটা 800 টাকা আমি খাবারের জন্য নিয়ে নেই, আমার ছিল 800 টাকা, ওইটা নিয়ে গেছি যদি লাগে সেই জন্য। ওই জন্য আমি স্যান্ডেলও নিয়ে যাইনি বাসার থেকে, আমি আমার একটা ফ্রেন্ডের বান্ধবী স্যান্ডেল নিয়ে গেছি ওখানে, এক কাপড়েই গেছি। তো ওই দারোগাটা আসছে, আরেকটা দারোগা যেটা ডিউটি, ওটা তো ডিউটি শেষ, আরেকটা দারোগা আসছে। আসামিরা সবাই আমার নিয়ে টিচ করতেছে, হাসাহাসি করতেছে, কি কই থেকে আসছে, কইতে ধরছেন, এরকম এরকম বাজে বাজে কমেন্ট করতেছে। তারপর হায়দারোগা বলছে যাই এগুলি বলবা না, ও কিন্তু ভালো ঘরের মেয়ে, আর ও কিন্তু আসামি না, ও হলো ভিকটিম, এটা বলছে। এটা বলার পরে বলে যে কি কাহিনী, বলে যে এটা লাভ স্টোরি, দুষ্টামি করতেছে। অ্যাকচুয়ালি কি জানেন ভাইয়া, রাতে বেলা মাঝরাতে থানা পুলিশ আসামি ফ্রেন্ড হয়ে যায়। ওটা আমার একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হয়েছে যেরকম। আর যারা নেতা থাকে, ওখানে একজন নেতা ছিল বিএনপির, মানে ওনার সাথে আমার কথা হয়েছিল, আর ওনার কাছে তখন মোবাইল ছিল। আমি মানে লুকায় আমার বান্ধবীর বলছিলাম যে আমার তো কালকে কোর্টে চাল, মানে একটা প্রয়োজনের দরকারে তার মোবাইলটা ইউজ করছিলাম, সেই আর কি বলে দিছে। তার কি হাইফাই অবস্থা, মানে আমি যাই হোক একটা এক্সপিরিয়েন্স আমার হয়েছে এখানে গিয়া। কষ্ট ছিল, দুঃখ ছিল, বাট অভিজ্ঞতা আমি আমার লাইফে অনেক অর্জন করছি, যেটা আমার দাদি নানিও করে নাই। তো যাই হোক, এরকম খুব মজা করতেছে আমার নিয়ে আসামিরা, ফান করতেছে। একটা মেয়ে পাইছে এতগুলি ছেলেগুলির মধ্যে, আমি কিন্তু আলাদা ছিলাম, আলাদা ছেলে ছিলাম, দেখা যাইতেছে। তো ওখান থেকেই তারা বান্দরের মতো আমার সাথে ফাইজলামি করতেছে, আমার কিছু করার নেই। তো ওখানে একজন পুলিশ ছিল, সে আমাকে বলতেছে যে গতকাল রাতে যে বুড়া লোকটা আসছিল ওইটা তোমার শ্বশুর হয়? তখন আমি বলছি জি। বলে তোমার বাবা খুব খারাপ কাজ করছে, সারাটা রাত ওই লোকটা যার নামাজে বৈশা খুব কাঁদছে আর চিৎকার করে বলছে আল্লাহ আমি কি অন্যায় করছি, নাসিম আমার জেলে, নাসিম মানে আমার বাবার নাম নাসিম, যে নাসিম আমার জেলে পাঠাইছে, আমি কিছুই বুঝলাম না, আমাকে জেলের ভাত খাইতে এলো, এরকম বলতেছে। আমার খুব খারাপ লাগছে যে সে কাঁদছে সারা রাত। এটা তো
আমাদেরই জন্য। আমরা তো অন্যায় করছি, এরা মুরব্বী মানুষ, এরকম কষ্ট দিছি, তার এই চোখের পানি, এটা তো আমাদের অভিশাপ। আমার খুব খারাপ লাগছে। রাত্রেবেলা আমিও ছিলাম ওখানে বসা, শুনলাম। এর মধ্যে হাই দারোগা চলে গেল, পরে ওই ওই দারোগাটা আসছে। আসার পরে বলতেছে, তোমার তো আমি আজকে সারা রাত পাহারা দিব, তা চা নাস্তার ব্যবস্থা করে দাও। আমি বললাম যে আঙ্কেল, আমি কিভাবে চা নাস্তার ব্যবস্থা করবো? বলে, পয়সা করি আছে নাকি তোমার কাছে কিছু? আমি বললাম, আছে। আমি উপকার মতো বলছি, আমার 100 টাকা দিছি। 100 টাকা দেওয়ার পরে পরে সে বলতেছে যে 100 টাকা, কয়শো টাকা, কয় টাকা, এটাই শেষ? আমি বলছি, না, 800 টাকা আছে। আমি উপকার মতো বলে দিছি যে 800 টাকা আছে। দাও, ওই 800 টাকাই দাও, আরো আরো মানুষ খাবে না, দাও দাও দাও। পরে কি করব, দিয়ে দিছি আমি বোকার মতো। তো সারা রাত আল্লাহ আল্লাহ করতে করতে আমি কখন ভোর হবে কখন ভোর হবে, এক সময় দিয়ে যে আজান দিছে, ফজরের আজান দিছে, ও শীতের সময় ছিল। তো আজান দিছে, আজান দেওয়ার পরে যাই হোক, আহ আজান দেওয়ার ফসা টসা হইলো যখন 8টা বাজে, তখন ফার্স্ট আমার মা আসছে। আমার মার পিছনে পিছনে আমার দাদি আসছে। আমার মা খুব কান্নাকাটি করতেছে আইসা। এর আগে আবার ওর দাদি আসছে, মানে আমার শাশুড়ি, উনি আসছে, ডিম নিয়ে আসছে, কলা নিয়ে আসছে আমার জন্য। সারা রাত আমি খাই নাই, কিছু নাই, সে আমার ডিম আর কলা খাইতে বলে। তাহলে আমি বলছি, আমার খিদা নেই, আমি খাবো না। আর এক ফোঁটা পানিও খাইনি সারা রাতে। তারপর আমার মা আসছে, কান্নাকাটি করতেছে। কান্নাকাটির পরে আমার আম্মা বলতেছে যে চল আমার সাথে বাসা চল, বাসা চল, তোর এখানে তুই বাইরে বাইরে থাকস কেন, তোর নানির বাসায় যাইতি। আম্মার খালি আমি একটু বলছি, আমি নানি বাসায় গেলে, আমার নানির বাসায় আমার মামারা, খালার নানি, এদের সবাই সমস্যা হইতো। আমার বাপ যা দেখলাম, নতুন করে আমার বাপের পরিচয় পেলাম। আমার বাপে অনেক কিছু করতে পারতো। আমি আগে জানতাম না যে আমার বাপ এরকম, আগে আমি জানতামই না যে আমার বাপ এইরকম। নতুন করে আমি আবিষ্কার করছি ওই দিন। তারপর আমার মা কান্নাকাটি করলো, আমার খুব খারাপ লাগছে আমার মার কান্নাকাটি দেখা। পরে আমি আমার বলছি না। পরে তো আমার 12টার সময় কোর্টে নিয়ে গেল, হায়দারোগা এসা। কোর্টে গেলাম, ওইখানে গিয়েও ম্যাজিস্ট্রেট আমার সাথে খারাপ বিহেভ শুরু করছে, থাপড়াইয়া চড়াইয়া এরকম শুরু করছে। পরে আমি বলছি, আপনি এরকম যেখানে যে আপনারা এরকম করেন কেন, আপনি আমার স্টেটমেন্ট নিবেন? তখন আমি চিন্তা করে দেখছি যে আমি যদি ম্যানম্যান করি তাহলে তো এরা সব আমার পায়ে বসবে। তখন ওই ফার্স্ট আমি কানিস চেঞ্জ হওয়া শুরু করছি। ওই তখনই আমি চিন্তা করে দেখছি যে না, ওরা আমার সাথে চিল্লাবে, আমি আরো ডবল চিল্লাবো। এই তখন আমি চিল্লানো শুরু করছি যে আপনারা আমার সাথে এরকম করতেছেন, আপনি একজন ম্যাজিস্ট্রেট, আমি কি আসামি নাকি? আমিও চিল্লানো শুরু করছি, আমার চিল্লানো শুরু করছি। তো উনি বলে কি যে আচ্ছা যাও। তখন যখন দেখছে যে আমি সিনক্রেট করতেছি, আমি তখন এই জন্যই করছি কারণ উপায় নেই, কারণ আমি সিনক্রেট না করলে সে আমার উল্টা যাইতা মাইতা বলবে যে না, তোমার স্টেটমেন্ট দেওয়া দরকার নেই। দিলাম, দেওয়ার পরে তারপর ওর দাদির সাথে আসলাম। আসার পরে ওর দাদি আমারে জায়গায় 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 রাখলো। আমার শ্বশুর সবচেয়ে একটা ব্যাপার যে আমার স্টেটমেন্টে আমার শ্বশুর বের হয়ে গেছে, মানে জামিন হয়ে যায়। কিন্তু আমার বাবা আবার কি করছে, উনি যাতে না বেরোতে পারে, অন্য কোর্টের থেকে আরেক কোর্টে নিয়ে গেছে, জজ কোর্টে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর কেসটা মানে দেরি হয়ে গেছে, উনি 90 দিন পরে বেরিয়েছে। তো আমার শাশুড়ি আমি বলছি যে 3 মাস জেলে ছিল। জি, 3 মাস উনি ওই যে কেসটা আগাই দিছে, জি চেঞ্জিং করে দিছে। হ্যাঁ হ্যাঁ। তো এই জন্য তো আমার শাশুড়িকে আমি জিজ্ঞেস করছি 3 মাস। এই 3 মাস আপনি কই ছিলেন? ওই যে ওদের আত্মীয়র বাড়ি 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 আমার আর আপনার হাজবেন্ড তো প্রথমেই এসে আপনার গলা টিপে ধরেছিল যে তুই কি? এরপর থেকে ওর সাথে আমার দেখা হয় নাই। এরপর আপনার সাথে যোগাযোগ করে না, ও কই আসছিল কেউ বলে না, কেউই বলে না। তো আছে, ওর দাদির জিজ্ঞেস করলে বলে যে আছে, যেখানে আছে আছে, তোমার বলা যাবে না। এটা কি এই জন্য করতো যে ছেলেকেও ধরে জেলে ও ঢুকিয়ে যে দিল? রিমান্ডে নিছে সেই জন্য। এরপরে আমি আর জিজ্ঞেস করতাম না। পরে একদিন আমার সাথে দেখা করছিল ওর বাবা, আসছিল। আসার পরে তখন আমি ক্যান্টনমেন্টে ওর চাচাতো বোনের বাসায় থাকতাম। পরে এসব বলে, ওই দিনও ছিল, এসব বলে সারা রাত কান্নাকাটি করতেছে ওর বাবা, আর বলতেছে যে আমার বাবা মশার কামড় খাইতেছে, আমার বাবা আসামিদের লাত্তি গুতা খাইতেছে, এরকম করে কানতেছে। আর বলতে বলতেছে, আমি বুঝতে পারছি কেন বলতেছে, কারণ ওই যে আব্বা আমার বাপ ওই কেসটা আগায় দিছে, অন্য কোর্টে নিয়ে গেছে, এই জন্য টাইম নিয়ে। আর উনি খুব অসুস্থ ছিল, ওর দাদা। ও দাদা 2বার স্ট্রোক করছিল, ডায়াবেটিস ছিল, 3rd টাইম স্ট্রোক করে সে মারা যায়।
তো যাই হোক, ও দাদা বের হয়ে এসে পড়ে। তখন ওনার বাসায় আমি বেশি ছিলাম, 5 মাসের মতো ছিলাম। তো ও দাদির একদিন আমি জিজ্ঞেস করি যে আম্মু, আব্বু কি বের হয়েছে? তো ওর দাদি বলতেছে, না না না, তোমার শ্বশুর বেরোয়নি, তোমার বাপ এই করছে ওই করছে, কিন্তু সে বাইরে হয়ে গেছে। মানে ভয়ে আপনাকে বলে নাই বোধহয় এরকম একটা কিছু? মেবি এরকম কিছু একটা, বলতে পারবো না। তারপর ওর দুলা ভাই ছিল ম্যাজিস্ট্রেট কোর্টের উকিল, হুম। উনি আমার বললো যে তোমার শ্বশুর তো বের হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, না 2 মাস হয়ে গেছে। তুমি কি বলেন? আমার শাশুড়ি সেদিন জিজ্ঞেস করলাম, উনি তো এই কথা বললো যে তোমার শ্বশুর বাইরে হয়ে গেছে। তো হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি, মানে কি আমার ভিতর থেকে একটা জিনিস কাজ করতেছে যে লোকটা এরকম কাঁদছে, ইয়া করছে, আমার উচিত তার পায়ে ধরে মাপ চাওয়া। এবং আমার বাবা যা করছে এর জন্য তার কাছে আমি আমার বাবার সন্তান হয়ে মাপ চেয়ে নেই। তো আমি 2 বার ট্রাই করছি আমার পাশে, মানে আমি আমার এলাকায় ঢোকার জন্য পারি নাই। মানে যে 2 বারই গেছি দেখি যে আমার বাবা রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, ভয়ে আর ঢুকিনি। তো একদিন দুপুর দিকে আমি বোরকা টোরকা পরে ঢুকছি। ঢুকার পরে ওর দাদারা যে বাসায় থাকতো, আমার বাচ্চা দাদা যে বাসায় থাকতো, আমি ঢুকি আস্তে আস্তে। দূর থেকে দেখি কি যে ওদের যে ড্রয়িং রুমে আমার শ্বশুর পেপার পড়তেছে। আমি আবার ওদের সরাসরি ঢুকে যাই। আমি ঢুকে যাওয়ার পরে আমার পা জড়ায় ধরি আর কান্নাকাটি করি। তো উনি আমার বলে, তুমি কে তুমি কে? পরে আমি বলি যে আব্বু, আমি আব্বু ডাকতাম। তো আমি বলছি, আব্বু আমি তো এরকম কানিস, আব্বু আমার অন্যায় হয়েছে, আমার মাফ করে দেন। মানে আমি ওনার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাওয়ার পরে উনি আমার বলে যে হ্যাঁ, তোমার উপর আমার কোনো রাগ নাই, আমি তোমারে ক্ষমা করে দিছি। আমার নিজে ছিল, তুমি যা করছো আমার নিজে ছিল তা করে নাই। পরে আমি বলছি, আমার বাবারও ক্ষমা করে দেন। কেন? তোমার বাবার আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি কালকে আমাদের মাঠেও তোমার বাবার ক্ষমা করবো না। যাই হোক, এরপরে এরপর থেকে উনি আলাদা বাসা নেয়, বড় বাসা নেয়। তারপরে আমি একসাথে থাকি তাদের সাথে। ওই পরিবারে আপনি থাকতেন, আপনাকে নিয়ে মেনে নিল? উনি আমাকে বলতেছে যে কানিস তুমি না ইডেন কলেজে পড়ো? না তো। না, তোমার শাশুড়ি বললো যে তুমি ইডেন কলেজে পড়ো, হোস্টেলে থাকো, তুমি কই থাকো? আমি বললাম যে আবু আমি ক্যান্টনমেন্টে থাকি। আমাকে, মানে আমার শাশুড়ির কথা বলছি, যে উনি ওইখানে থাকতে বলছে। আর কিছুদিন পরে, মাসখানিক পরে জঙ্গলবাড়ি নিয়ে যাবে। জঙ্গলবাড়ি হইতেছে আমার শাশুড়ির বাবার বাসা, মার বাসা। তো ওখানে নিয়ে যাবে। মোট কথা আমার শাশুড়ি আমার ঘুরাইতেছে, খালি ঘুরাইতেছে। পরে বলে না না না, তোমার ঘুরতে হবে না, তোমার পড়ালেখা করতে হবে। আমার শ্বশুর বলতেছে আমি তোমার পড়ালেখা চালামো। আরেকটা কথা যেটা, যে কোর্টে আমার শ্বশুর জজের সামনে বলছিল যে আমার কোনো মেয়ে নাই। হ্যাঁ, আল্লাহ আমার একটা মেয়ে দিছে। হ্যাঁ, জজ তারে প্রশ্ন করছিল যে এই যে মেয়েটা আপনার জন্য এরকম করতেছে, এরকম যুদ্ধ করলো, এই মেয়েটা যখন বাসায় যাবে তখন কি আপনি ভালো চোখে দেখবেন? তখন আমার শ্বশুর বলছিল যে আমি ওয়াদা করতেছি, আল্লাহ আমার কোনো মেয়ে দেয় নাই, আমার 3টা ছেলে, এটা আমার ছেলের বউ না, আল্লাহর তরফ থেকে আমার একটা মেয়ে আছে, এটা নাসিমের মেয়ে না, এটা কুদ্দুস খানের মেয়ে। আমার শ্বশুরের নাম কুদ্দুস খান ছিল, যে কুদ্দুস খানের মেয়ে। উনি যতদিন বাঁচা ছিলেন আমার খুব আদর করত। আর উনার মাধ্যমে আমি কিঞ্চিত বুঝতে পারছি যে বাবার আদরটা এরকম হয়, মানে প্রচুর আদর করতো। তো ওনার সাথে আমার 3 মাস থাকার, 3 মাস আমি থাকতে পারি জেলের থেকে আসার পরে। তো আমার শাশুড়ি ওর বাবার কাছ থেকে, মানে আমার যে হাজবেন্ড, ওর কাছ থেকে আলাদা করে রাখতো, কারণ ও স্টুডেন্ট ছিল, সেই জন্য। পড়াশোনার ক্ষতি হবে এই কারণে, বা অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, বেবি আসবে সোজা কথা, এই কারণে। আচ্ছা আচ্ছা। তো আর এমনকি যে আমি আমার যেমন আমি এতটুকু ডিস্টেন্সে আসি, মাঝখানে থাকলেও এটা দোষ আমার, একই করে থাকতাম, আমার চেহারা দেখতে দিত না, এরকম। আপনার হাজবেন্ড কিছু বলতো না? না, কিছু বলতো না। ও মাঝে মধ্যে যখন বাসা ফাঁকা ফুকা পাইতো তখন আমার সাথে কথাবার্তা বলতো, প্রেমালাপ করতো, মার সামনে না। আর মাকে কি ভয় পেত? হ্যাঁ, মাকে কি খুব ভয় পেত? মাকে তো ভয় পাইতেই, মা যা বলতো তাই হইতো। আর আমার শ্বশুর কি করতো, আমার শ্বশুর যখন দেখতো যে আমার শ্বশুরের কাছে আমি এসে বসে আছি, আমি কি করতাম, যখন আমার প্রচুর কাজ করাইতো আমার শাশুড়ি, আমি যাওয়ার পরে কাজের বেটিগুলি ভাগাই দিছে। আর তখন মানে সে কি বলে, গোপনে আমার উপর টর্চার করা শুরু করছে। আমি যখন ঢুকি তখন সে আমার আগেই ছেড়ে দিছে, বলছে যে কারণ তুমি ঢুকতেছো কিন্তু শান্তি পাবা না।
আমার ছেলের ভাত তোমার খাইতে দিব না, এরকম। এই থ্রেট, এই একই থ্রেটটা আমার বাবা আমারে দিছিল, যে এই ছেলের ভাত তুই খাইতে পারবি না। দুজনই আমার এই থ্রেটটা দিছিল, এবং ওরা সাকসেস হয়েছে। আচ্ছা, আমরা সেই গল্পের দিকে যাই। তারপরে আলাদা রাখতো আপনাদের দুইজনকে? হ্যাঁ, আলাদা রাখতো। আর আমি ম্যাক্সিমাম সময় কি করতাম, যখন ফাঁকা ফাঁকা থাকতো তখন আমি আমার শ্বশুরের কাছে যেতাম। উনি আমারে এই কারণে যেতাম, কারণ আমি তার কাছে গেলে একটু আদর পাইতাম। আদর বলতে কি, সে আমার কোলে নিয়ে তো বসে থাকতো না, সে আমার ভালো ভালো কথা বলতো। আমি গেলেই বলতো, কানিস কি লাগবে তোমার, তুমি কিছু খাবা? বাবার আদরটা পেতেন আপনি? কিছু খাবা? আর আমার ছোট দেওয়ার নাম ছিল লিখন। বলতো, এই লিখন যা দেখ কানিস কি খাইতে চাই। আমি কিন্তু কিছু খাইতে চাইতাম না। আমি লিখনের বয়স তখন কত ছিল? লিখন তখন 6-7 বছর এরকম। ওকে। তো ওমা বলতেছে, কিছু খাবা, তুমি কিছু খাবা, খাও খাও, এরকম বলতো। এটাই বা কয়জন বলে। স্কুলে যাইতো আমার শ্বশুর। একদিন আমি জানি না এটা ওনার পরীক্ষা কিনা, অবশ্য ওই সময় অন্ধকার ছিল। তা আমার শ্বশুর স্কুলে যাবে, তখন ওনার চটির খুঁজা, মানে স্যান্ডেল। স্কুলের টিচার ছিলেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, স্কুলের টিচার। উনি স্যান্ডেল খুঁজা পাইতেছে না, তখন আর কি আমার শ্বশুর বলতেছে, আসলেই খুঁজে পাইছিল না, খাটের নিচে ছিল। তো বলতেছে, আমার স্যান্ডেলটা কই, লিখনের আম্মা স্যান্ডেলটা কই? তা আমার শাশুড়ি আর কি রান্নাঘরে ঢুকতেছে, আমি আবার দেখছি তার স্যান্ডেলটা খাটের নিচে। আমি না পায়ের কাছে দিছি ওনার। এই কথাটা আমার শ্বশুর, তার ফ্যামিলি, তার যে পরিবারের সবার কাছে বলছে যে, না, নাসিম যেরকমই হোক, নাসিমের মেয়েটা জানো আমার ভাল লাগছে, আমি যে ওরা নিজের মেয়ে করছি, আমার ভাল লাগছে, ও আমার স্যান্ডেল লাগাই দিছে, ও মেয়েটা আমার মাঝে মাঝে দাঁড়ায় থাকে, আমার জন্য সে মিলাদও পড়াইছে, আমার যাতে ভালো হয় মঙ্গল হয় এই জন্য মিলাদ পড়াইছে। আমার প্রচুর আদর করতো। এমনকি আমি যে ফার্স্ট ঈদ ওনার সাথে করি, আমার শাশুড়ির অনেক টাকা দেয় যাতে আমার জামা কাপড় কিনে নিয়ে আসার জন্য ঈদে। আমার তো জামা কাপড় ছিল না, কারণ আমি একটা জামা পরে বেরিয়েছি। আমার শাশুড়ি কি করে, একটা ঘটনা আছে, আমার শাশুড়ি কি করে, ইসলামপুরে যায় কাপড়ের জন্য, আমার নিয়ে যায়। আমার সাথে ওনার বান্ধবী থাকে। তো আমার শাশুড়ি আমি কিন্তু ইসলামপুরে কখনো যাইনি, আমার রেঞ্জ ছিল মৌজাক পর্যন্ত, তাও আম্মা খালাদের সাথে যাইতাম, আন্টিদের সাথে যাইতাম। তো ইসলামপুরে গেছি অনেক দূরে, যাওয়ার পরে ওখানে তো কিরকম মার্কেট, কাপড় চোপড়ের এরিয়া, আমি না আমার শাশুড়ির সাথে হাইটা কুলাইতে পারতেছি না, মানে এত ফাস্ট হাঁটে। তো একসময় আমি তার মিস করি, হারাই ফেলি। তো আমি খুঁজা পাই না, প্রায় 1 ঘন্টার বেশি আমি তারে খুঁজি, পাই না। আমার তো তখন হার্টবিট বেড়ে গেছে, হ্যাঁ উনি কই গেল। তারপরে আমি দিশা মিশা না পায়া কান্নাকাটি শুরু করি ওই জায়গাটায়, মানে হাউমাউ করে কান্দি না, মানে কান্দতেছি, দাঁড়া আমি কি করবো বুঝতেছি না, আমার কাছে টাকা নাই। এমন সময় সিএনজি আলা আমার বলতেছে যে, মা কি সমস্যা তোমার, আমার কি বলা যাবে? তখন আমি নির্ভয়ে তার কাছে বলি যে, আঙ্কেল এই অবস্থা, আমি আমার শাশুড়ি মারে হারাই ফেলছি। তো উনি অবশ্য আমার তখন বলে যে, তোমার এনে ফালাই রেখে চলে গেছে, সে বাসায় আছে। আমি যাবো কিভাবে? কেন তুমি বেবি ট্যাক্সি করে যাও গা? আঙ্কেল আমার কাছে না টাকা নাই, আমি আমার শাশুড়ির টাকা দিয়ে আসছি, তো আমার কাছে টাকা নাই, আমি কিভাবে যাবো? মানে এই অবস্থা, আচ্ছা ঠিক আছে চলো তুমি। উনি আমার ইয়া পর্যন্ত, আমার বাসা মগবাজার পর্যন্ত আঁকাই দেয়, আমি আর বেশি দূর যেতে পারবো না, তুমি যেতে পারবা? পরে আমি পারবো, কারণ আমি তো চিনি, ওটুক জায়গা আমি চিনি। বাসায় আসছি, আয়সা দেখি চোরের মার বড় গলা, চোরে খায় দুধ কলা। আয়সা দেখি বাসায় একটা কাহিনী সৃষ্টি করে ফেলাইছে। তারপর ওর বাবা বলতেছে যে, কত মাসে আমার গালা, ওর বাবা ভার্সিটির থেকে আসছে, তখন রমজান মাস, বলে বাইক করে দেন, লাইতে বাইক করে দেন, এই তো লজ্জা শরম নেই, যেমন যেটাই বলতেছে। পরে আমি কাঁদতেছি। ও আপনাকে বলতেছে আপনার হাজবেন্ড? হ্যাঁ, মানে দোষটা আমার হয়েছে এই জায়গায়। যাই হোক, এখন তার কি ইচ্ছা ছিল, আমার কি করার ইচ্ছা ছিল, আল্লাহ পাক জানে, সে জানে। আমি যে আসছি সেই সালামতে, আয়সা দেখি বাসা গরম, এরকম মানে একটা কাহিনী। আমার শাশুড়ির একটা অভ্যাস ছিল কাহিনী ক্রিয়েট করা, আর ওই কাহিনীর ভিলেন থাকবো আমি, উনি থাকবেন নায়িকা, এই টাইপের। আর আমার হাজবেন্ড থাকবে লগে আমার পিডানের মানুষ। ওই তো যাই হোক, গায়ে হাত তুলতো, ওর মানে মারামারি করার অভ্যাস খুব ছিল। আর ও এমন ভাবে আমার সাথে মারামারি করতো, ওর মানে একটা পুরুষ যেরকম মারামারি করে ওইরকম ভাবে। তো যাই হোক, ওই দিন এরকম
করার পর এরপরও আরেকবার মানে এরকম করছে, মানে আমার শাশুড়ি প্রায় এরকম করতো, বাসায় একটা সিগারেট করতো। একদিন আমার হাজবেন্ড, আমার শ্বশুর ঘুমায়, বাসা খালি একদম, বাসা খালি। ওই সময় আমার হাজবেন্ড আমারে একটা রুমে নিয়ে যায়, দরজা আটকায় বলতেছে যে এই যে হলো 2টা কাগজ, তুমি এখানে লেখো যে আমি আত্মহত্যা করতেছি, এর জন্য দায়ী আমার বাপ চাচা, ফ্যামিলি দায়ী। আরেকটা লেখো যে আমি লিজনটা তালাক দিতেছি, ওর কাবিনের টাকা আমার দরকার নেই। তখন আমি এর আগে অনেকবার বলে যে তুই আমার তালাক দিতে, আমার মা খুব খুশি হবে, আমরা বাঁচি, তুই তালাক দিলে তোরে আমার বাপ ভয় পায়। তা আমি বলছি যে আব্বু আমার ভয় পাবে কেন, আমার তো খুব আদর করে, কেন না এটা নাটক আমার বাপের, তোরে ভয়ের চোটে আদর করে, এরকম বলতেছে। তো ওই দিন আমার আটকায় এরকম বলছে যে লেখ তুই। তো আমি বলছি না, আমি কেন এগুলি লিখবো, আমি কেন তোমার তালাক দিব, আর কেন আমি আত্মহত্যা করবো, না তুই লেখ। আমার তখন খুব মানে রাগ উঠে গেছে যে কি এরকম লাগাই দিছে। পরে ওই দিন আমার শ্বশুর ছিল বাসায়, আমি আমার শ্বশুরের কাছে গিয়ে ডাইরেক্ট বিচারটা দিই যে দেখেন আব্বু আমার প্রায় এই ধরনের কথা বলে আপনার ছেলে। তাহলে আমার শ্বশুর সব কটারে দেয়, বকাঝকা করে, বলে যে তালাকি যদি দিবি তাহলে আমার কেন 90 দিন জেল খাটাইলি, কিসের তালাক, কোনো তালাক হবে না। আমার শাশুড়ি এটা বলে কি, আমি মা বলতেছি তালাক হয়ে গেছে, মা বললে তালাক হয়ে যায়, হাদিসে আছে। তারপর আমার শ্বশুর বলে না, কে বলছে এগুলি বাজে কথা, আমি জেল খেটে আসছি, কোনো তালাক হবে না। আর আমি আব্বু আপনার নাকি নাটক করেন আমার সাথে, আপনি আমার ভয় পান, আমি আপনারা নাকি ভয় দেখাই। বলে উনি তো ময়মনসিংহ কিশোরগঞ্জের মানুষ, কারণ এই তো কথা বইলো না আমার বলতেছে। গেল ঝগড়াঝাটি সব শেষ, এরকম করলো, ঈদ গেল। ঈদের পরে এটা 2000 না 99 লাস্ট। ওই সময় আমার শ্বশুর আমি রোজা মানে ভাঙতি 6 রোজা রাখে না, ওই 6 রোজাগুলি রাখতেছি, প্রায় শেষ কাছাকাছি। তো আমার শ্বশুর ওই দিন আমাদের এলাকার অনেক মানুষ আসছিল, আসার পরে আমার শ্বশুর খুব হাসি খুশি ভাবে সবার সাথে কথাবার্তা বলছে। তো সবাই আমার সম্পর্কে জানতে চাইছে, তখন বলছে যে না নাসিমের মেয়ে, মানে আমার প্রশংসা করছে, উনি প্রশংসা করলো আর বলছে যে আমি ওরা দোয়া করি, ও ভালো থাকুক, লিজন ভালো থাকুক, আমি দোয়া করি। আর আমার বাপের কথা বলছে, ওই দিনই আমার শ্বশুর মারা যায়। বলছে যে না আমি নাসিমরে কোনোদিন ক্ষমা করতে পারবো না। একজন বলছিল আমাদের পাড়ার একজন মুরব্বী যে মাফ করে দেন, মিলে দেন, না আমি নাসিমরে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আমি হাসরের মাঠে ওইটা আল্লাহর কাছে বিচার চাবো। নামাজই আসছিলেন উনি। তো গেল ওই দিন আমার শ্বশুর আসছে, এসে বলতেছে ওই দিন বিকালবেলা আমার একটা ক্যালেন্ডার গিফট করছে, ওনার স্টুডেন্ট ওনারে করছে, বলে এটা নাও, এটা নিয়ে তোমার যেখানে খুশি সেখানে টানো। তারপর সন্ধ্যার সময় আসছে, আইসা থালা বাসন ধুইতেছি, বলতেছে যে তোমার না হাতের মধ্যে ঘা, আমার অ্যালার্জি ছিল, তো আমার হাত দিয়ে রক্ত বেরোতো, চামড়া উঠে গিয়া। তো আমার বলতেছে যে তোমার না হাতে সমস্যা, তুমি ইয়া করো, এগুলি করো কেন, এগুলি থাক ছেড়ে দাও, আর তুমি আজকে রোজা রাখবা। বললাম যে রাখার তো ইচ্ছা আছে। বলে যে তোমার যে অবস্থা, তুমি মানে আজকে রোজা রাখতে পারবা না, আমার শ্বশুর বলতেছে। তো যাই হোক আমরা গেলাম শুইতে, আমার চোখটা লাইগা আসছে, এমন সময় আমি শুনি যে খুব জোরে কলমাতে পড়তেছে। ভালো করে গেস করে দেখলাম যে আমার শ্বশুরের গলার আওয়াজ। লাফায় উঠলাম, আমি আর আমার দেওয়ার নিচে শোয়া ছিলাম, উপরে ছিল আমার নানি শাশুড়ি, ওনার আবার লাং ক্যান্সার ছিল, তো ওখানেই ছিল। পরে ওইটা গেলাম, গিয়ে দেখি যে ওর বাবা আর আমার শাশুড়ির চাস্তো দুসম্পর্কের একটা ভাই হয়, ও থাকতো, ও ধরে রাখছে, স্ট্রোক করছে। ওই তখন নিয়ে গেল রাস্তায়, আর কি মারা গেছে, নিতে পারে নাই হাসপাতালে, রাস্তায় মারা গেছে, ব্রেন স্ট্রোক। হ্যাঁ। তো যাওয়ার সময় আমি খালি একটু খেলা আমার আছে যে উনি যখন দরজা দিয়ে বের হইতেছিল, মানে দুইজন দুই সাইডে ধরে রাখছে, তো উনি যখন দরজা দিয়ে বের হইতেছে, উনি তো কলমা পড়তেছে, আমার সামনে দিয়ে যখন ক্রস করতেছে তখন কলমাটা থামাই দিয়া আমার দিকে তাকাইতে তাকাইতে আর কি গেছে। আমার এতটুকু কষ্ট খেলা আছে। তারপর তো মারাই গেল, আবার লাশ নিয়ে আসলো, রাখলো। এর মধ্যে আমার শাশুড়ি চিৎকার দিয়ে উঠছে, কারণ যেটা কি করলা, তোমার শ্বশুরে মাইরা ফলাইলা, মানে চিৎকার দিয়ে বলতেছে। এর মধ্যে কিছুক্ষণের মধ্যে তার আত্মীয় স্বজন, মানে কেন এটা কিরকম গেল, ওই নাটকীয় তার জন্য, মানে আপনাকে একটা ব্লেমটা দিয়ে দেওয়ার জন্য। এখন কিসের জন্য, মানে ওই জিনিসটা বলতেছিল, এটা সেই জানে, মানে আমি তখন বুঝতেছিলাম না, কারণ তখন তো আমি তো হিমশিম খাইয়ে গেছি যে কি হইলো এটা, মানে একটা মানুষ এভাবে মারা গেল।
আপনার বর তো সেই সময় কাছেই ছিল, আপনার বাবার কাছেই ছিল, মানে আপনার আব্বুর কাছে, মানে আপনার শ্বশুরের কাছে ছিল। তো মা যে এই ধরনের ব্লেম সে দিচ্ছে একের পর এক এত বড় একটা বিষয় নিয়ে, সে কোনো প্রতিবাদ করেনি? না, কিছু বলতো না, কিচ্ছু বলতো না। তো ওর আত্মীয় স্বজন, মানে আমার শাশুড়ির আত্মীয় স্বজন সবাই আসছে, সবাই একই কথা বলতে, এক আনিস তোমার বাবা মা কই, তুমি তো তোমার শ্বশুরে মায়েরা ফেললাম। ওই মুহূর্তে আমার একটা জিনিস খালি খেলা আসতেছিল, ওই যে আমি জেলার ভাত খাইছি, সে খেলা আসতেছিল যে ওরা যদি এখন আমার নামে কেস করে দেয়, যদি পুলিশ তো যেই খারাপ, আমার যদি ফাঁসি হয়ে যায়, আমার এটা এমনিও আমার তার জন্য খুব খারাপ লাগতেছিল যে আমি ওনার কাছ থেকে বাবার আদর পাইতাম, উনি আমার শেল্টার ছিল। হ্যাঁ, আর সবসময় বলতো যে কানিজ আমি যতদিন আছি তোমার কোনো সমস্যা নেই। আমার বলতো যা ইচ্ছা তুমি তাই করতে পারবা, যা খাইতে ইচ্ছা করে আমার বলবা, আমার বলতো। পরে আমার খুব খারাপ লাগতেছিল, মানে আমার লাইফে আমি আমার ছোট দাদির কথা বললাম না, আমার ছোট দাদি মারা গেছে, আমি কিন্তু কান্দিনি, কষ্ট পাইছি, আমার ভিতরে কষ্ট আছে, আমি তারা খুব মিস করি। কিন্তু আমার এই শ্বশুর মারা যাওয়ার পরে এত কান্না কানছি আমি আমার লাইফে, 2বার কানছি। এক আমার সংসারটা ভেঙে যাওয়ার পর, আর এক কানছি আমার শ্বশুরের সময়, আর আমি কান্দিনি। আচ্ছা, সংসার ভাঙার গল্পের দিকে এবার আমরা যাই। সংসারটা ভাঙলো কেন? সংসারটা ভাঙছি, আমার সংসারটা ভালোই চলতেছিল। মানে ওর বাবা সংসারের খরচ দিত না, ইচ্ছালে দিত না। আমি আমার সংসার লাইফে অনেক কষ্ট করছি। আমি শীতের দিন, আমার এই বাচ্চাটা তখন 3 বছর, তখন আর কি সব শুরু করছি, 3 বছর তখন শুরু করছি। আমার তখন খাট ছিল না, কিচ্ছু ছিল না, কোনো কিছু ছিল না, আমি একটা টিনের ঘরের বাসা। আর আরেকটা জিনিস জানতে চাই, যেটা হচ্ছে আপনাদের শাশুড়ি মানে ইচ্ছাকৃত ভাবে আপনাদের দুজনকে আলাদা রাখতো যাতে আপনাদের কোনো বেবি না হয়। তো এই বেবি আসার পরে কোনো প্রবলেম হয়নি? হয়েছে না। এই বেবিটা যখন আমার পেটে আসছে, আমার শ্বশুর তখন মারা গেছে, মানে আমার শ্বশুর মারা যাওয়ার আগেও আমার পেটে আসছে, আমি টের পাই নাই, ডাক্তারও টের পাই নাই। যাই হোক, ও যখন ধরা পড়ছে তখন 4 মাসে ধরা পড়ছে, তখন আর কিছু করার ওয়ে নেই। তা আমার ভাসুর আমার কিছু করার ওয়ে নেই মানে কি? আপনারা কি চেয়েছিলেন অ্যাবর্ট করতে? ও চাইছিল, আপনার হাজবেন্ড চেয়েছিল? হ্যাঁ চাইছিল। এমনকি ডাক্তার না করার পরও ও বলছিল যে হবে হবে। সারা, রাফা, তোমার সাথে একটু কথা বলি। এই যে তোমার আম্মু তোমাকে নিশ্চয়ই এর আগে অনেকবার বলেছে যে তোমার আব্বু চাইতো না যে তুমি দুনিয়াতে আসো বা এরকম একটা, তো এই গল্পটা যখন শোনো তখন তোমার মানে তোমার কি বলতে ইচ্ছা করে? আমার রাগ উঠে আমার আব্বু আর দাদুর উপর। আমার দাদু অনেক খারাপ। আমি ছোট ছিলাম, কিছু বুঝতাম না, তখন আছে না কামড় দিতাম, তখন আমার আব্বু আম্মুর কাছে বিচার দিত, আমার আম্মু তখন অনেক মারতো। আচ্ছা, আমরা ওর কাছে আবার যাবো একটু। ওকে, বেবি আসার পরে আপনি যে ধরনের সমস্যায় পড়লেন, সেই সমস্যাগুলো আমরা একটু জানতে চাই। 4 মাস পরে তো আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি বেবি রাখবেন, অ্যাবর্ট করা যাবে না। হ্যাঁ, একটা কথা, যেটা আমার শ্বশুর মারা যাওয়ার পরে 3 দিনের মিলাতে পরে আমার ভাসুর আমার মারতে গেছিল। মারতে মানে কি, মাইদুর করে ঘর থেকে বাইকে দিবে। সে এখন এসপি হয়েছে, এএসপি। তো ওই আমার ভাসুর আমার রাখবে না, যাই হোক আমার বাসা থেকে বের করে আর কি দিবে সিদ্ধান্ত নিছে, সবাই মিটিং করছে। এর আগে আমার শাশুড়ি বলছে যে কানিজ সবাই তো রাফার দাদার আর কি কথা, রাফা দাদা মানে কি যে আমার শ্বশুরের কথা বলছে আর কি, যে তখন তার রাফা আসে নাই, বলছে তোমার শ্বশুরের সবাই স্বপ্ন দেখে, তোমার এত ভালোবাসতো, তুমি কি দেখছো? আমি কিন্তু অলরেডি আমার শ্বশুর যেদিন মারা গেছে তার 2 দিন পরে আমি স্বপ্নে দেখছি, একই জিনিসটা স্বপ্নে দেখছি, যে আমার সবাই বের করে দিতেছে, আমি কাঁদতেছি, আমার শ্বশুর হাত ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আমি রাগ হয়ে বলছি না, আমি আপনার কাছে যাবো না, আমি আমার দাদির কাছে যাবো। দাদি মানে আমার দাদি। এটা দেখছি, এটা কি বলা যায়? এটা তারা বলিনি। আমি বলছি না, আমি ওনারা স্বপ্নতে মিথ্যা তো বলছি। ঠিক তা 3 দিনে মেলাতে পর ওই একই জিনিস আমার জীবনে ঘটছে, এবং আমার ওই বাসা থেকে মানে আমি বাধ্য হয়েছি। আমার শাশুড়ি যেরকম সিনক্রেট করতেছিল, বটিদা গলায় কোপ দিবে, এই শয়তানের বাচ্চারা রাখবো না, আমি থাকবো না, এই লিজন তুই ভাগা, এই মানে সিনক্রেট মেয়েলি যা সিনক্রেট আছে তাই করতেছে। আমি কি করবো? আমি রাফার আব্বুরে খালি জিজ্ঞেস করলাম যে আমি কই যাব। তো রাফার আব্বু আমার বলতেছে তুমি তোমার বাবা মার কাছে যাও। আমার বাবা মার কাছে আমি যেতে পারবো না, ওই একটা কারণে আমি যেতে পারবো না। পরে বলে আমি কি করবো, আমার কিছু করার নেই, আম্মু তোমার সহ্য করে না, আমারও বাইক করে দিয়ে বাসার থেকে, আমিও চলে যাবো, আমি ভার্সিটির হলে থাকবো। তারপরে গেলাম, গিয়া আমার ফ্রেন্ডের বাসায় প্রথমে থাকলাম, বান্ধবী বাসায়, ওর বাসায় থাকলাম। খুব কম সময় থাকছি, থাকার পরে ওদের বাসায় বেশি দিন থাকতে পারি নাই। মানে আমি জায়গা জায়গা খুঁজতাম,
যে আমি আজকে কোন জায়গায় থাকবো, আমার টেন্স থাকতো যে আজকে কই থাকবো, আজকে কই থাকবো, এরকম ভাসমান ভেলা যারে তখন আপনি 4 মাসের প্রেগনেন্ট? হ্যাঁ 4 মাসের প্রেগনেন্ট। তো ওই এমনকি আমি ফকিনীর বাসায় গিয়েও থাকছি, মানে বিকাল হয়ে গেলে আমার টেনশন হতো যে আমি আজকে রাত্রে কই থাকবো। তো আরেকটা কথা যেটা বলি, আমার বাবা, আমি যখন রাস্তায় ঘুরতেছিলাম তখন সে জানতো এই জিনিসটা। জানার পরে একদিন সন্ধ্যা আমি একটা জায়গায় টিউশনি করতাম কিছু টাকার জন্য, যে অন্তত খাইতে তো পারবো। তো আর তখন তো প্রচুর খিদা লাগতো আমার। কয়েকটা ছেলে আমার পিছনে লাগাই দিছিল। কি করার জন্য লাগাই দিছিল আমি জানি না, ওরা আমার সাথে কিছু করতে পারেনি, জাস্ট খালি আটকাইছিল, বলছিল তুলে নেওয়া যাবে। তো তোর তো বাপও নাই, তোর জামাইও বাইর করে দিছে, আর তোর বাপে বসে তোরে নিয়ে বেঁচে ফেলাইতে। আপনার জামাই জানতো না আপনি প্রেগনেন্ট? হ্যাঁ লিজন জানতো, মানে জানতো কিন্তু কনফার্ম ছিল না, ওই যে রিপোর্টে আসতেছিল না যে আমি প্রেগনেন্ট। কয়েকবার টেস্ট করেছিলাম। তো ওই সময় এরকম একটা সিক্রেট হয়। তো আমাদের এলাকার একজন ভাইয়া থাকে, ও ও আমার খুব আদর করতো ছোটকাল থেকে। ও জিনিসটা আর কি ফেস করে, সেভ করে আমারে। করার পরে আমি তখন আমার ক্লোজ বান্ধবী থাকে, ওর মার কাছে জানাই। আমার ওই বান্ধবীরা তখন দুবাই থাকে, তো ওদের বাসায় আমি বেশিরভাগ সময় থাকছি, আমার বান্ধবী। তো ওর মারে বলি, ওর মা বলে আচ্ছা সমস্যা নেই, কারণ তো বাইরে, তুমি থাকো। ওর বাসায় আমি ছিলাম। আর ওর বাবা তখন ওই বাসায় গিয়ে ডিস্টার্ব করতো, ওরে এখানে কেন জায়গা দিছেন, ওরা বাইর করে দেন, ওরা বাইর করে দেন। পরে আমার বান্ধবীর মা বলে কেন বাইর করে দিব, ও একটা অসহায় মেয়ে, ও সুস্থ, গিয়েছে ওর কি হয়েছে। পরে ওই জামাই নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে টেস্ট করাইলো। টেস্ট করার পরে রিপোর্ট আসছে যে আমি প্রেগনেন্ট। এরপরে আরেকটা জায়গায় করাইছে, করাইছে ওর টাকা দিয়া। আরেকটা জায়গায় আসছে, ওইখানেও একই রিপোর্ট আসছে। আসার পরে তো ও বলতেছে, ডাইরেক্ট বলতেছে যে এই বেবিটা রাখতে চাই না, অ্যাবর্শন করতে কত টাকা লাগবে। মানে আপনার সাথে পরামর্শ না করে ডিরেক্ট ডাক্তারের সাথে হয়ে বলছে? ও বলতেছে। পরে ডাক্তার বললে তো এটা সম্ভব না। কেন সম্ভব না? বলে না, আমরা যেটা হিসাবে ওনার কাছ থেকে যেটা জানতেছি যে বাচ্চা তো 4 মাসে পড়ে গেছে, মানে পড়ছে মাত্র 90 দিন ওভার হয়ে গেছে। আর এই মেয়েটা যে মানে মেয়েটার যে রক্ত শূন্যতা আমার এরকম দেখা দিছে, মানে আমার বেবিরা আমার শক্তি অনুযায়ী বড় হয়ে গেছে, এরকম বুঝাইছে তাদের। আমার সমস্যা হবে, বলে না কোনো সমস্যা হবে না, আপনি করেন, টাকা লাগলে আমি দিব। না আমরা পারবো না, আপনার অন্য কথায় নিয়ে যান। 2 জায়গায় নিয়ে গেছে, হয় নাই। তারপরে আমি গার্মেন্টস এর কাজ নিয়েছিলাম বাধ্য হইয়া ওই সময়? হ্যাঁ, কারণ কিছু করার নাই। আর আমি যে টিউশনিটা করতাম ওই টিউশনিটা 6 তলায় ছিল, তো আমার উঠতে সমস্যা হইতো। আচ্ছা, আপনার তো আপনি যে দাদির কথা বলছিলেন, সে যখন এক বিহারি আপনার, ওনার তো অনেক প্রপার্টি ছিল আপনার কথা, তো আপনারই অবস্থা হলো কেন? আপনার তো প্রপার্টি গুলো পাওয়ার কথা ছিল। পাওয়ার কথা ছিল, ওই যে বললাম আমার দাদি তো ব্রেন স্ট্রোক করে মানে মারা গেল লাস্টে। তো উনি তো এই দেশের নাগরিক ছিলেন না, আর ওনার ওয়ারিশ তো সব বাইরে থাকতো। তো টিপসই দিয়ে আমার বাবা, চাচা, ফুপু এরা সবাই এরা ভাগাভাগি করে বিক্রি করে নিছে। আর একটা কথা যেটা বলি, লিজন কিন্তু আমারে ভালোবাসে নেই, আমি ওরে ভালোবাসলেও লিজন আমারে ভালোবাসে নেই। ও মেনলি আমার ছোট দাদির জায়গাটার লোভে সে আমার বিয়ে করে। আরেকটা কথা যেটা বলি, আমার মারও সম্পত্তি আছে, বাবারও আছে, আর আমার ছোট দাদির তো তখন ছিলই, এগুলি সব ও জানছে। আর আমার যখন বাসাতে বের করে দেয় তখন আমার শাশুড়ির ওই যে মুরিদ একটা ভাই আছে, আর লিজন মানে আমার হাজবেন্ড, তারা কিন্তু আমারে ইন্ডিকেট করছিল ওই সম্পত্তির ব্যাপারে। তারা জানতো যে এটা আমার। আমি যখন বলি যে না এটা আমার না, এটা আমার বাবা চাচার, এটা বলছি, বলার পরে তখন মানে আস্তাগুড়ের ময়লার মতো আমার ফিকাদা ফালাই দেয়, পাততেই দেয় না। তারপর যাই হোক গেল ওই বাচ্চাটা রাফা রে চেষ্টা করলো। এর মধ্যে আমি গার্মেন্টসে চাকরি নেই, 2 দিন ডিউটি করি। তো আমার মানে খাওয়া দাওয়া তেমন একটা হইতেছিল না। আর আমার বান্ধবীর মা, আমার প্রত্যেকটা বান্ধবী খুবই ভালো। আমার কিন্তু ছেলে বন্ধুও আছে, মেয়ে বান্ধবীও আছে। তো ও বাসায় আমি, কারণ যেটা কথা বললাম, ও বাসায় আমি মাসখানিক ছিলাম। ও তখন আমি অসুস্থ, গার্মেন্টসে যাই। কয় টাকা পেতেন আপনি মাস শেষে গার্মেন্টসে কাজ করে? আমি তো মাত্র ঢুকছিলাম। আচ্ছা। কারণ ওই 6 তলায় উঠতে গেলে আমার খুব কষ্ট হইতো, আমি এনার্জি ছিল না। গার্মেন্টসে যে এত কষ্ট আমি জানতাম না।
তো ওখানে ঢুকছিলাম। ঢুকার পরে মানে 2 দিন ডিউটি করার পর 3 দিনের মাথায় আমি ফিটে পড়ে যাই। তো ওরা আমারে বলে যে না না তুমি আনফিট, তোমার দেখা কাম হবে না, তুমি অন্য জায়গায় যাও। খালাম মারে, মানে আমার বান্ধবী মারে বলি, বলার পরে আমার খালাম্মা আমার দাদি রে জানায়। জানানোর পরে আমার দাদিমার সাথে দেখা করে, আমি আমার দাদিরে বলি, বলার পরে দাদিরে ওর কথা জানাই যে আমার নাই এরকম এরকম ঘটনা হয়েছে। লিজন আর লিজনের মা বলে এটারে নষ্ট করতে। তারপর আমার দাদিমা বড় ফুপুরে জানাই। আমার বড় ফুপু বলে যে আর তখন আমার শরীর খুবই খারাপ, খুবই খারাপ, মানে যাই যাই অবস্থা। তারপর আমার বড় ফুপু ডিসিশন নেয় যে যতদিন এই জায়গাটা বিক্রি না হয়, মানে বিক্রির প্ল্যানিং চলতেছে, ও যখন পেটে ছিল আমার লাকটা ভালো যে আমার ছোট দাদি আমার একটা মানে সে আমার পড়ালেখা করে দিছে, সবই করছে তার উসিলায়। আমার ছোট দাদির উসিলাতে, জায়গাটার উসিলাতে আমি আমার নিদানকালে আল্লাহ আমারে পার করছেন। তো আমার বড় ফুপু বলে যে যতদিন না বিক্রি করা হয় ততদিন কানিজ এখানে থাকবে, আর যে দোকানের টাকাটা একটা দোকানের টাকা কানিজ নিবে টেক কেয়ারের জন্য। এমনিও আমার দাদির যে অনেক জায়গা থেকে আমি টাকা পয়সা পাইতাম, সাহায্য করতো, সবাই জানতো যে আমার এরকম একটা অবস্থা, সাহায্য করতো, আমার রিলেটিভরাই সাহায্য করতো। আমি ওইখানে থাকি, আমি উঠলাম। আমার বাবা অনেক চেষ্টা করছে। আমার এমন একটা দিন আছে যেটা আমি কথা বলি, আমার বাবা ড্রিঙ্কস করে গিয়া আমার পেটের মধ্যে লাথি মারতে গেছিল। আমার বাবা, আমার দাদি সামনে আসছে, আসার পরে আমার দাদির থাপ্পড় দিয়া ফালাই দিছে। তারপর আমি তাড়াতাড়ি দরজাটা আটকে ফেলাই। দরজাটা আমার ছোট দাদির ওই দরজাগুলি ছিল লোহার, এই কারণে আটকে ফেলাই কারণ আমার পেটে যদি সে তো লোড, আমার যদি পেটের মধ্যে লাথি মারে আমার বাচ্চাটার কিছু হবে। এই গল্প আপনি কখনো রাফার সাথে আগে করেছেন, জানে ওই গল্পটা? এটা আমি বলি নাই। ওকে, এটা বলিনি। তো ওইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে। আর তখন যাই হোক, এরপরে আমার চাচি ছিল, মানে আমি তখন ছোট চাচা আমার দাদি সাথে থাকতো, ওদের এখানেই থাকতাম। তো আমার চাচি বলে যে এই লোক এখানে ঢুকতে পারবে না, কারণ আমার চাচাতো বোন ছোট ছিল, ও খুব ভয় পেয়েছিল এই জিনিসটা দেখা। তো এরপরে আমার ওই একবারই আমার বাবা, হ্যাঁ ওই একবারই সে করলো, ওই দিন তারা না করে দিল সবাই যে এখানে সে ঢুকতে পারবে না। This track was downloaded from FusionBD.com. তো আমার বাবা আর আসেনি এই জায়গাটায়। আরেকদিন ওর বাবা আসছিল, ওর বাবা এসা বলতেছে যে আমার আম্মু দাঁড়ায় আছে সিনজিত নিয়া, তোমাকে ডাকে, তোমার ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হবে এটার করার জন্য। তা আমার দাদি আবার আসছে, দাদি এসে বলে কি যে এটা তো সম্ভব না, কারণ ওভার হয়ে গেছে টাইম। ওর বাবা বলতেছে আপনি কিন্তু সেটা জানো, আপনি খারাপ, আপনি ওর জায়গা দিচ্ছেন কেন এই জায়গায়? বলে আমার নাতি আমি জায়গা দিব না, আমার নাতি এরকম অসুস্থ, বলে আপনি জানেন টিকা। দাদির সাথে বেয়াদবি করে। পরে আমার বলে কি যে শোন, তোর আজকে একটা কথা বলি, যে বাচ্চাটা তোর পেটে আছে আমি তোর বাপ, তো আমি অভিশাপ দিতেছি এই বাচ্চাটা যেন লুলা আর কানা হয়ে বাইরে। আর আমি ওরে অস্বীকার করলাম আজকের থেকে, ও আমার বাচ্চা না। আপনার হাজবেন্ড? হ্যাঁ, তোর চরিত্র খারাপ, তুই যে পুলিশের সাথে রাত্রে ছিলি না, ওই যে আমি রমনা থানায় ছিলাম ওইটাই ও বলতেছে যে পুলিশের সাথে ছিলি না, এটা হলো পুলিশের বাচ্চা আমার বলতেছে। বইলা আজকে তো তোর সাথে আমার সম্পর্ক শেষ, তোর সাথে আর কোনো সম্পর্ক নেই, চলে গেল। চলে যাওয়ার পরে ও যাওয়ার আগে আমি একটা কথা বলছিলাম যে তুমি বাবা হইয়া অভিশাপ দিছো না, আমি মা হইয়া তোমার অভিশাপটা তোমারই ফিরে দিলাম। আমার বাচ্চা আল্লাহর রহমতে যদি বাইরে হয় সুস্থ সবলে বাইরাবে। তার 7 দিন পরে আমি খবর পাই ওর যে ছোট ভাই, ওই যেটা লিকন, লিকন এর একটা পা, মানে তো ছোট ছিল বাচ্চাই, তো ওই প্রাইভেট কারের ওর পায়ের হাড্ডি গুড্ডি ঘুরাই গেছে, ওর পা একটা এখন সমস্যা। এর কিছুদিন পরে ওদের কিন্তু আল্লাহ পাক শিক্ষা দিছে, কিন্তু বোঝে নাই। যেমন আমার স্বামীর কাছ থেকে ওর দাদি আলাদা করে রাখতো, আর ওর দাদির স্বামী সারা জীবনের জন্য নিয়ে গেছে। বলা ঠিক না, আল্লাহ রাগ হয়। তারপর বলি যে মানুষের বুঝবার ক্ষমতা খুবই কম। হ্যাঁ, আর এটা আমার বাচ্চার সে বাবা হ্যাঁ অভিশাপ দিছে। আর তারই ভাই, সবচেয়ে ছোট ভাই, আদরের ভাই, ও
ও আজকে পঙ্গু হয়ে গেছে। আল্লাহ রহমত আমার বাচ্চারে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা। আমি ওর পেটে নিয়ে বিষও খাইছি। বিষ মানে আমার শাশুড়ি খাওয়াইছে, যেটা খাইলে ওর জন্য বিষ। আমার বাচ্চার কানালুলা হয়ে বেরোর কথা ছিল, কিন্তু আল্লাহ পাক আমার বাচ্চারা সুস্থ সবল করে বাইর করছে। আমি জীবনে এই ছেলেরে বিয়ে করে, এই ছেলে কত শিক্ষিত দেখেন ভাইয়া, ভার্সিটি, ঢাকা ভার্সিটিতে পড়ছে, নটরডেমে পড়ছে, সে আজকে সচিবালয়ে বসছে, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার। সে শিক্ষিত একটা পার্সন। আমি অনলি, এবং আপনার শিক্ষায় ব্রেকডাউন হলো ওকে, ওর কাছে আপনি বের হয়ে যাওয়ার কারণে আপনার ফ্যামিলি থেকে। হ্যাঁ, আমি চিন্তা করি যে ও যে পড়ালেখা করছে, ওর যে শিক্ষা, আমি তো অনলি আইএ পাস। হ্যাঁ, ওর যে শিক্ষা, ওর আমি মনে করি ওর শিক্ষার কোনো আমার কাছে কোনো ভ্যালু নাই। কারণ ও যেহেতু একটা মানুষকে মূল্যায়ন করতে পারে না, বিচার করতে পারে না, ও প্রেসিডেন্টও যদি হয়ে যায়, আমি মনে করবো ও আমার কাছে একটা সাধারণ মানুষের চাইতো জঘন্য একটা ছেলে। ও একটা, মানে কি বলবো, ও আমার সাথে বেইমানি করছে। মানে কি বলবো, আমি ওরা একদিন জিজ্ঞেস করি যে লিজন তুমি কি আমার সত্যি ভালোবাসতা? সে আমারে বলে যে না, আমি তোমার ভালোবাসতাম না, অথচ কুকুরের মতো আমার পিছনে ঘুরতো। এই একটা কোশ্চেন। আর দুই, আমি ওরা বলছি যে বিয়া, কয়ে তুমি আমার জোর করে বিয়া করছো, তুমি আমার ব্ল্যাকমেল করে বিয়া করছো, বাচ্চা। আর আমি ওরা তো চাই নাই। আমার এই তিনটা কথায় আমি আর মানে এই তিনটা কথার পরে লিজন আমার ভিতর থেকে সারা জীবনের জন্য উঠে গেছে। আমি লিজনকে অনেক ভালোবাসতাম জানেন। ওরে ছাড়া আমি এমন স্বপ্নে দেখি। আমি 2 দিন আগে আমি যে বলি যে আমি রাত্রে অসুস্থ হই, আমি রাত্রে অসুস্থ হই, তার কিছুদিন আগে ওর স্বপ্ন, আমি প্রায় ওরা স্বপ্ন দেখি। আর যখন আমি ওরা স্বপ্ন দেখি না, তার কিছুদিন পরে ওর আফার সাথে দেখা করতে আসে, আফার সাথে দেখা করে, দূরে বাইরে দেখা করে, বেশিক্ষণ থাকে না, এই ধরেন আধা ঘন্টা থাকে, একটু আদর টাদর করে, বাচ্চারা একটু এই ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই হাবি জাবি চারটি বাটি খাওয়ায়া চলে যায়। এখন কথা হলো, ওই তো আমার প্রথম ভালোবাসা ছিল। আমি ওরে মন থেকে ভালোবাসতাম, আল্লাহ জানে, আমি জানি। আর মানে আমার, আপনি সেপারেশনের সিদ্ধান্ত নিলেন কবে? আপনার এরকম তো চলতেছিল অনেক, এবং অনেক কষ্ট আপনি সহ্য করছিলেন, কিন্তু তারপর আপনি তাকে সেপারেট করার চিন্তা করছিলেন? না, আমার ইচ্ছা ছিল না। কিন্তু আরেকটা কথাও আমাকে বলছিল যে ও নাকি একটা মেয়ে পছন্দ করে, ও আমার মতো দেখতে, আমার মতো হাসি। এরপর ওর ভাবির কাছ থেকে ওর দেশের বাড়িতে আমি এখনো যাই, কিশোরগঞ্জে যায়া যখন আমি শুনি, আমি ছবি দেখি, হ্যাঁ, জানতে পারি। ঠিক এই গল্পটাই আমরা একটু পরেই আবার ফিরবো, যে সেপারেশন, যে মানুষটার জন্য সে এত কষ্ট সহ্য করলো, যে মানুষের জন্য এত এত কষ্ট সহ্য করার পরেও, এত নেগলেক্ট পাওয়ার পরেও যে মানুষটাকে তার জীবন থেকে সে সরায়নি, কখন সিদ্ধান্ত নিল যে লিজনকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে? আমরা সংবাদের পর ফিরে আসছি খুব অল্প সময়ের জন্য। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আপনি শুনছেন হ্যালো 8920। কিবরিয়া আপনার সঙ্গে আছে। আজকে কানিজ আমাদেরকে তার জীবনের গল্প বলছে, এবং তার মেয়ে রাফাকে সাথে করে নিয়ে এসছে। রাফা ক্লাস 5-এ পড়ে। রাফার কাছ থেকেও আমরা জানার চেষ্টা করবো তার গল্প, তার ভালো লাগা মন্দ লাগার অনুভূতি। আপনি অংশগ্রহণ করতে পারেন। দিনরাত 24 ঘন্টা একটি নাম্বার খোলা রয়েছে, 91156668। আবারও বলছি 91156668। ফোন করতে পারেন, নাম বলতে পারেন, নামের পর আপনার সেল নাম্বার বলে বলুন আপনার কি বলার আছে। হতে পারে সামনের সপ্তাহে আপনি আমাদের অতিথি হবেন। কানিজ, আমরা গল্পের এমন একটা জায়গাতে ছিলাম যে যখন আপনি বলছিলেন যে আপনার হাজবেন্ডকে আপনি সিদ্ধান্ত নিলেন যে ডিভোর্স দিয়ে দিবেন, সেই সময়টার গল্প। হ্যাঁ, আমি আরো ভালো করে আর কি জানি, দেশের বাড়িতে খোঁজ খবর নেই যে আসলেই কি ও মানে বিয়ে করে কিনা, মানে শিওর হওয়ার জন্য যে ও বিয়ে অন্য করে। একটা ছেলেকে, অন্য একটা মেয়েকে ইতিমধ্যে সে পছন্দ করে, এটা আপনি জানছিলেন, কিন্তু আপনি নিশ্চিত ছিলেন না? না, আমি নিশ্চিত ছিলাম না। আচ্ছা। এর মধ্যে সে আমার মানে ফ্যামিলিতে, মানে আমার নানার মার ফ্যামিলিতে আসে, আমার মেজো খালা, ওই যে যার বাসা থেকে আমি আসছি, এই খালাটা খুব আদর করে, ওনার বাসাতে আর কি আসে। আসার পর আমার খালা, আমার খালু, তখন আমার বাবাও আর কি আসে। আসার পরে বিশেষ করে আমার খালু খালা, আমার বাবা কিন্তু দর্শক থাকে সে সময়। আমার খালু আর আমার খালা ওকে খুব বুঝায়, আমার ছোট মামাও বুঝায়, সবাই বুঝায় যে দেখো একটা বাচ্চা হয়ে গেছে। স্বামী স্ত্রীতে অনেক ঝগড়া, বলে যে না ও পাগল, আমি পাগল। পাগল কেন বলতো? পাগল বলতো কারণ একবার চান্দাতে ওর সাথে মানে আমার খুব ঝগড়া হয়েছিল। ঝগড়াটা আমার শাশুড়ি লাগাইছিল,
তো ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আর আমারে বলে যে তুই মরলে আমার মা খুশি হয়, আমি বাঁচি, আমার মা বাঁচে। তো ও তখন আমারে খুব মারছিল। আর আমার মা তখন ফোন করছিল চান্দাতের দিন যে রাফারে নিয়ে বাসায়। তখন ওই মুহূর্তে বলে কোন হারামির বাচ্চা ফোন করছে। তার মানে আমার মা সে গালি দিছে। তা আমি বলছি তুমি যে আমার মারে গালি দিলা, এই গালিটা যদি আমি তোমারে দিই কেমন লাগবে? তখন সে আমারে মারে, মারা ভাঙচুর করে। তখন ও যে জিনিসটা গ্লাস ভাঙে তো ওটাতে আমি আর কি আমার হাত কাটা ফেলি। তখন একটা রোগ আর কি আপনার বাম হাত এখনো দাগ আছে? হ্যাঁ, এটা যায়। তো ও তখন মানে আমার সাথে সাথে মানে রক্তে পুরা ঘর ভাইসে গেছিল। তো ও আমার তখন নেয় না হাসপাতালে। তো আমি যে বাসায় ভাড়া ছিলাম ওই ওনার বলাতে তারপরে অনেকক্ষণ পরে অনেক ব্লিডিং হওয়ার পরে তারপরে নেয়। তো কেউ সেলাই করতে চায়নি, সবাই বলতেছে যে এই ছেলে মনে হয় আপনার এই কাজ করছে, আপনি থানায় যান। পরে আমি বারবার বলতেছি যে না আমি করছি। এই কারণে সে আমার আর কি সবসময় পাগল বলতো। পাগল বলতো। আচ্ছা, তো আপনি সিদ্ধান্ত নিলেন কিভাবে যে আপনি তাকে ডিভোর্স দিবেন? হ্যাঁ, ওই যে বললাম আসার পরে আমার খালারা সবাই বোঝানোর পরে ও একই কথা বলে যে না ওর সাথে সম্ভব না, ওরা ডাক্তার দেখান। ও যদি ট্রিটমেন্ট নেয় 1 বছর, মানে খালি কন্ডিশনে ফালায়, চালাক ছিল তো কন্ডিশনে ফালায়। তারপর আমি তো বুঝতেছি যে ও কি চায়। ও চাইতেছে আমারে খারাপ বানানোর জন্য। আমি ডাক্তারও দেখাই, মানে ও যাতে আমার সাথে সংসার করে সেই জন্য আমি ল্যাবরেটরি প্রফেসর দেখাই। উনি আমার কথা সব শোনার পরে বলে তোমার হাজবেন্ডকে নিয়ে আসো। তা ও আর কি যেতে চায় না, বলে না এটা কোনো ডাক্তার না। ডাক্তার এরকম হবে যে ইঞ্জেকশন মারবে, সাথে সাথে তুমি অবশ হয়ে যাবা, ওষুধ দিবে, এই ধরনের কথাবার্তা বলে। আমি আমার ওষুধ লাগবে না, তোমার ডাকে, ঠিক আছে। এরা বলার পরে বলে না এই ডাক্তার হবে না, আরো ডাক্তার, মানে সময় নষ্ট করা। আমি ওর জিনিস বুঝতে পারি যে ও আসলে আমার সাথে কোনোদিনই করবে না, কারণ আমি তো রিপোর্ট পাইছি যে ও অন্য জায়গায় চলে গেছে। তারপর ওই কোশ্চেনটা করলাম, ওই 3টা কোশ্চেন করার পরে এর আগে তো আমি খবর নিইনি যে ও বিয়ে করে, কিন্তু ওই মেয়েটা আর কি তুলে নেয় নাই, কারণ মেয়েটা তখন ইন্টার্নি করতেছে, ও ব্রেক ব্যাংকে চাকরি করে। তো ওই পরে আর কি তুলে নিবে। আর এর মধ্যে ও সচিবালয়, মানে বিয়েটা আগেই করে ফেলেছে কিন্তু আপনাকে জানায়নি? না জানায়নি। সচিবালয়ে চাকরি পরে পাইছে, ওই আগে এমনি। যে মেয়েটাকে বিয়ে করছে সে মেয়েটাকে জানতো যে সে বিবাহিত? হ্যাঁ জানতো। জানার পরও কেন করলো? জানার পরে করছে এই কারণে, কারণ ওরে বলা হয়েছে কি আমি অন্য একটা আমার নেচার খারাপ ছিল, আমি অন্য একটা ছেলের সাথে চলে গেছি, আর আমি মেন্টালি একদম ডিসঅর্ডার, পাগল। ওকে, এই 2টা বলছে। এমনকি ওই মেয়েটা আমার বেশ কিছুদিন আগে ফোনও করছিল, অনেক কিছু জিজ্ঞেস করছিল, কিসের জন্য জিজ্ঞেস করছে ওই জানে ভালো। তো এরপরে আমি আর কি চিন্তা করে দেখি যে না ও আর ব্যাক করবে না, সম্ভব না, ও আমার ভালোবাসে না, কোনোদিনই ভালোবাসে না, কারণ এতটা বছর হয়ে গেছে, সেই 2006 এসে গেছে, আর এখন আপনার কত সময় চলে গেছে, 4 বছর। তো আমি চিন্তা করছি না দরকার নেই, তো বিয়ে করে ফেলছে। আমার এও বলছে যে তোমার রাস্তা তোমার, আমার রাস্তা আমার। আমি ওরা বুঝাইছিলাম অনেক, বলে না তোমার রাস্তা তোমার, আমার রাস্তা, পাগলের সাথে কোনো। যখন বিয়ে করে ফেললো, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই ফেললেন যে ওকে আপনি ডিভোর্স দিয়ে দিবেন, আপনি সেদিকেই যাচ্ছেন, তো আপনি ইচ্ছে করলে আইনের আশ্রয় নিতে পারতেন, আপনি আইনের আশ্রয় কেন নেননি? আমি আইন পছন্দ করি না, আমি ওরা ভালোবাসি। কেন আমি আইন আদলে পচা জায়গায় যাবো? আমি ওরা ভালোবাসি না। আমি ইচ্ছা করলে আরো অনেক কিছু করতে পারতাম, আমার হাত পা ভেঙে দিতে পারতাম, আমার একবার ইচ্ছাও করছিল, কিন্তু আমি অ্যাটেম্পও নিয়েছিলাম যে আমি ওর হাত 2টা আর পা 2টা ভেঙে ফেলবো, কিন্তু আমি যে ওরা ভালোবাসি এটার কারণে আমি পারি নাই। আমার মন আপনি এখনো কি ভালোবাসেন? আমি আসলে কি আমি ওরা ফিল করি, কিন্তু বুঝি না আমি কি করি। যখন ও আমার কাছে আসে, আমার কাছে মানে কি, ও যখন ওর বাচ্চার কাছে আসে, যখন আমি ওরা দেখি, তখন মানে খারাপ কিছুটা লাগে, কিন্তু তার চেয়ে বেশি মানে খারাপ লাগে, মায়া লাগে, একটু মায়া লাগে। কিন্তু পরে আবার যখন চিন্তা হয় যে এই ছেলেই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, এর কারণে আজকে আমার এই অবস্থা, আমি ওরে ঘৃণা করি। এই জন্য আমার চেহারা দেখতে ইচ্ছা করে না, আমি শুধু রাফার কারণে ওর সামনে যাই, কারণ আমি যতদিন এই পৃথিবীতে আছি, আমি জানি না কতদিন আমি বাঁচবো। আমার 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 যুদ্ধ যে আমি
ও তো আমার স্বামী ছিল, ওর কাছে আমার হক আছিল অনেক, আমি হকগুলি আদায় করতে পারিনি। আর আমি চেষ্টাও করিনি, পারতাম, ছেলেদের অনেক ভাবে মেয়েরা আটকাইতে পারে, আমি ওর আটকাই নাই। কারণ আমি ওর কাছে তো আহ ভালোবাসা চাইছিলাম, যার জন্য এত দুঃখ কষ্ট অভাব এত কিছু সহ্য করছি ওর দিকে তাকায়া, ফার্স্টে ওর দিকে তাকায়া, পরে বাচ্চাটার দিকে তাকায়া। আমি আমার বাচ্চার অধিকার আদায় আমার মা কিন্তু অনেক বকে আমারে, তুই বেহাইয়া, তুই কেন ওই ছেলের কাছে যা, যে ছেলের তালাক দেওয়া দিস, তোর লজ্জা লাগে না? সেদিনও বলছে। আমি আমার আম্মারা বলছি না, আমি যাব, এরা ওর বাচ্চা, ওর বাবা, ওর হক আছে। একসময় ক্লেম করছে সে পুলিশের ছেলে বা এরকম কিছু একটা। তো পরবর্তীতে যখন ওকে দেখে সামনাসামনি, আপনি বলছিলেন যে ওর চেহারার সাথে বহু মিল আছে বা কিছু একটা। কোর্টে দেখে, ফার্স্ট বাচ্চা কোর্টে দেখে, ও তো 9 মাস দেখার পরে ও ছটপট করতে থাকে। তখন ও একটু অসুস্থ ছিল, ওর নিউমোনিয়া হয়েছিল। পরে ওর অনেক বড় বড় অসুখ গেছে, আমি ওর অনেক খবর দিছিলাম লিজন রে। একবার আসছিল যখন ওর প্যারাটাইফয়েড হয়েছিল, 2টা পা হাত পা একদম ইয়ে হয়ে গেছিল, আসছিল আইসা, মানে ওই সময় ঢাকা শিশু হাসপাতালে আমার বাবার সাথে বিরাট একটা ফাইট হয়, বিশাল ফাইট। আমি একদিন বলছিলাম যে লিজন তুমি আমার মারতেছো না, অনেক মারতেছো না, আমি তোমার কিচ্ছু বলি না, চুপচাপ তোমার মারটি সহ্য করতেছি। আর আমার মন তখন বলছিল, কারণ আমি তোরা ভালোবাসি, তাই না? আমি যখনই দেখছি যে ওর বাবার ফ্যামিলি আমার পেছনে জোকের মতো লাগা আছে। আরেকটা জিনিস যেটা এটা কেউ বিশ্বাস করে না, কেউ করে কেউ করে না, আমিও করতাম না আগে, ওর দাদি ব্ল্যাক মিউজিক করে। আমি যেটা জানছি আমার সংসার ভাঙার পরে, যে ওর দাদি এই তাবিজটার মানে ব্ল্যাক মিউজিকের আশ্রয় নিছে ফার্স্টলি। আর ওর বাবারে আমি যেটা আপনার কাছে বলছি যে ওর বাবা আমার ভালোবাসে না, এটা বলছি, কিন্তু আমার মানে আমার বিশ্বাস, আমার মন বলে যে ওর বাবা একটু হইলো আমার ভালোবাসে। এটা আপনার আপনার মনের প্রতি আছে বলেই হয়তো বা এই ধরনের। যাই হোক, আপনার অনুভূতির প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে। একটা জিনিস যেটা আপনার জীবনের সবচেয়ে বড় অধ্যায় আমি মনে করি, সেটা হচ্ছে আপনি তো তাকে ডিভোর্স দিয়ে দিলেন, তখন ওর বয়স ছিল কত? ওরা যখন ডিভোর্স দিই তখন ওর 10 বছর। 10 বছরের মতো বয়স। আপনি তারপরে সিঙ্গেল, আপনি ডিভোর্স দেওয়ার আগে থেকে বলা যেতে পারে সিঙ্গেল মাদার হিসেবে আপনি ওকে নিয়ে সমাজের সাথে যুদ্ধ করছেন। আপনার সেই যুদ্ধের কাহিনীটা অল্প করে আমরা একটু শুনতে চাই। এখন আমি যেটা বলবো যে সেটা হচ্ছে, আমি আমার লাইফে, আমি তো মেয়ে মানুষের কোনো দাম নাই, পচা গলা, আর অনেক কিছু ফেস করতে হয় পুরুষ শাসিত সমাজে। আমি জব করছি 9 বছর, 9 বছরই আমি জব করে আসছি। কি ধরনের জব করতেন আপনি? আমি ফার্স্টে ভালো ভালো চাকরির খোঁজ করছিলাম, পাইছিলামও, কিন্তু ওইখানে গেলে দেখা যায় কি, যখনই বসেরা শুনে যে আমি সিঙ্গেল, তখন এদের দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে যায়, আমাদের সাথে খেলা করতে চায়। আর ম্যাক্সিমাম আমাদের মতো মানুষের সাথে এরকম, কারণ তারা ভাবে কি যে আমরা হইতেছি ডাস্টবিনের ময়লা, আমরা হইতেছি ডাস্টবিনে থাকার মতো জিনিস, এরকম চাই, কন্ডিশনের মধ্যে ফেলে। তা আমি চিন্তা করতেছি যে আমার টাকা দরকার নেই, আমার টাকা পয়সার দরকার নেই। আমি আমার ফার্স্ট যে জব ওটা ছিল মাত্র 3,000 টাকা স্যালারি। আস্তে 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 আমার স্যালারি 10,000 টাকার কাছে আসছে। আমি চিন্তা করছি না, আমার দরকার নেই চেহারা বসে বসে আমি অনেক কষ্ট করব। আমি বাংলাদেশের ম্যাক্সিমাম সুপার শপে কাজ করছি, তারপরে যে প্রোডাক্ট গুলি আছে ওগুলিতে কাজ করছি। আমার ওখানে কিন্তু অনেক কষ্ট, সুপার শপ গুলিতে কাজ করা অনেক কষ্ট। আমি ওই কাজগুলি এনজয় করছি, এই কারণে করছি, এই কষ্টটা আমি ইচ্ছা করেই নিছি, ওই সমস্ত মানুষের জন্য নিছি। আমি অনেক কিছু ফেস করছি, ওর স্কুল ক্ষেত্রে ফেস করছি, আমার চাকরি ক্ষেত্রে। আচ্ছা রাফা, তোমার কাছে একটু যাই। তুমি তো স্কুলে, তোমার আম্মা যেটা বলছিল যে তোমার স্কুলের ক্ষেত্রেও অনেক ধরনের সমস্যা ফেস করেছে। কি ধরনের সমস্যা তো তোমার সাথে? হুম। ক্লাস 3-তে থাকতে আমার আম্মু যখন চাকরি করতো, আমি তখন বলতাম যে আমি তো ভ্যানে যেতাম, বলে কি তোমার আম্মু আসে না কেন, আব্বু আসে না কেন? তখন আমি বলতাম যে আমার আম্মু তো চাকরি করে সুপার শপে। এখন ওরা বলতো কি যে আমার আম্মু সুপার শপে ঝাড়ু দেয়, ঘর মুছে। আর আব্বুকে নিয়ে কি বলতো? বলতো যে তোমার আব্বু মরে গেছে, এগুলো। তো আপনাকে যখন এসে রাফা এই কথাগুলো বলতো, আপনি কি বলতেন?
আমি আমি ওকে বলতাম যে দেখো বাবা, ওরা যেগুলি বলতেছে এগুলি তোমার এমনি চেতনার জন্য বলতেছে, তুমি চুপ করে থাকো কেন? ও খুব চাপা টাইপের। আমি ওরা বলতাম চুপ করে থাকো কেন? চুপ করে থাকবা না, তুমি বলবা যে তুমি কোথা থেকে দেখছো, তুমি পাল্টা অ্যান্সার দিবা। কারণ তুমি অনেস্ট, তোমার মা ঝাড়ু দেয় না, তোমার বাবা মরে নাই, আছে, তোমার বাবা আছে, ঠিক আছে? ও ওরা যে তোমার বলে তুমি বাবা ছাড়া, হ্যাঁ, তো তুমি বলবা না আমার বাবা আছে, আমার বাবা আছে, কিন্তু আমাদের সাথে থাকে না। বলবা যেটা সত্যি সেটা বলবা, সত্যি বলতে কোনো দ্বিধা নেই। আপনার বয়স এখন প্রায় 25 থেকে 30-এর মধ্যে, যেটা আপনাকে দেখে আমার গেস করতে হচ্ছে। তো আপনি এই বয়সে ইচ্ছে করলে বিয়ে করতে পারতেন, ওকে নিয়ে আপনি অনেক দিন যাবত একা একা আছেন, আপনি বিয়ে কি করেছিলেন নাকি? হ্যাঁ, আমি মানে ফ্যামিলি সেটেলমেন্ট যেটা বলে, আহ, মানে তখন ডেনমার্কের একটা লোকের সাথে, ওনার বয়স ছিল 65। তো ফ্যামিলিগত ভাবে অ্যারেঞ্জ হয়েছিল, মোবাইলে বিয়ে হয়েছিল তার সাথে আমার। ওনার বয়স 65, তারপর আপনি রাজি হলেন তাকে বিয়ে করার এই জন্য? কারণে রাজি হয়েছি, আমি চিন্তা করে দেখছি অ্যাকচুয়ালি আমি তো সংসার করার জন্য, মানে সংসার মানে কি, যে একটা নিজের যে একটা চাওয়া থাকে, হ্যাঁ, ওই চাওয়ার জন্য বিয়ে করি নাই। আমি বিয়ে করছি আমার বাচ্চার জন্য। যদি আমি উনি যদি আমার ভালো মতো টেক কেয়ার করে, আমি যদি একটা বাইরের কান্ট্রিতে যেতে পারি, তাহলে আমার তো এত কষ্ট করার প্রয়োজন হয় না, আমার মেয়েটার লাইফ সেটেল হয়ে যায়। হ্যাঁ সেটেল হয়ে যায়। আর আমার একটা টার্গেট আছে যে আমি আমার মেয়েটার একটা ভালো পজিশনে দাঁড়া করাবো, তারপরে আমার যাওয়া হবে। তো ওই লোকের সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আহ তো একদিন আমি জানতে পারি, মানে সে আমার সাথে ওইখান থেকে কথা বলতো, তার আসার এরকম কথা ছিল, আসবে বাংলাদেশে, এসে আমাদেরকে নিয়ে যাবে। তো তার সাথে আমার সাথে ডিলিংস হয় যে সে আমার বাচ্চাকে বাবার আদর দিবে, হ্যাঁ, বাবা সব টেক কেয়ার করবে, এবং সে ওয়ার্ডও দেয় যে করবে। তাইলে সে আমার যা করতে বলবে আমি তাই করতে রাজি আছি, আমি তাকে বলছি। তো একদিন রাতের বেলা আর কি ওই লোক লোড অবস্থায় আমার ফোন দেয়, ফোন দিয়ে আমার বলে যে তুমি আমার কেন বিয়ে করছো, তোমার ভালোবাসো কিনা এটা জিজ্ঞেস করছে। তখন আমি তারা বলছি না, আমি আপনারা ভালোবাসি না। আরেকটা কথা জিজ্ঞেস করছে যে তাহলে কেন বিয়ে করছে, তো করছি রাফার জন্য। এখন আমি যেটা সত্যি সেটাই বলছি, কারণ আমি তো তারা ভালোবাসি না। বুড়াবাটা মানে এই, আমি তো ভালো একজনেরই বাসি, আমার জাস্ট বিয়ে করার দরকার, আমি বিয়ে করছি। সেও তো আপনাকে ভালোবাসে না, সেটা তো সত্যি কথাই। আপনাকে ভালোবাসে না কারণ আপনাকে তো আগেও দেখেনি, আপনার বয়স দেখেছে, আপনি অনেক ইয়াং এটা দেখেছে, সে দেখেই সে বিয়ে করেছে। হ্যাঁ, যাই হোক, এটা বলার পরে সে আমার লড়তে অবস্থায় অকথ্য ভাষায় গালাগালি বলে, এমন বিচ্ছিরি কথা আমার বাচ্চারা নিয়েও বলে, বাজে কথা বলে। তো মাতাল যা বলে তাই। তারপরে আমি ওই অবস্থায়, মাতালটা কিন্তু সত্যি কথা বলে, যা বলে সত্যি কথা বলে। তো তখন আমি তারা বলি কি যে সে কি কন্টিনিউ খায় কিনা। তখন সে আমার বলে হ্যাঁ খাই, আমি কন্টিনিউ খাই, কন্টিনিউ, আর একটা মহিলার কাছে আমি যাই না, বহুত কাছে যাই, এগুলিও বলছে। তারপরে আমি তার মানে আমার বিয়ে কাবিনের কাগজে যারা যারা সাক্ষী ছিল ওই ওর মা আর ওই লোকটার ভাই, তাদের সাথে আলাপ করি। আর আর যে গার্জিয়ান গুলি আমার সাথে ছিল বিয়ের সময়, আমার তরফ থেকে আমি তাদের জানাই না জানাই, মারে বলি যে আপনার ছেলের এরকম অভ্যাস। তো ওর মা তখন স্বীকার করে, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বীকার করে যে হ্যাঁ ওর এরকম অভ্যাস। তারপরে পরে আমি বলছি যে আমি আমার পক্ষে, ও তো আসতেছে, আসলে তালাক দিও। তো আমি বলছি না, এখন আমি আর কি সেপারেশন করতে চাই। তারপরে ওই লোক আর কি না করে, মানে কেমন পাগলা পাগলা টাইপের লাগে আমার কাছে ওই লোকটারে। তো সেকেন্ড আপনি সেপারেশন করলেন। সেকেন্ড যে বিয়েটা হলো আপনার, দ্বিতীয় বিয়েটা, এটা কি আপনার ফ্যামিলির অনুমতি ছিল, বা নাকি ফ্যামিলি একেবারে আপনার বিষয়ে কোনো? আমার আম্মা রাজি ছিল না, নারাজ ছিল। আর আপনার বাবা? আমার বাবা তো তামাশা দেখতেছিল, মানে সে খুব মজা পাইতেছিল এই জিনিসটাই, মানে মনে হইতেছিল যে আমার এরকম যে লাইফ, তার জন্য মানে মানে সে খুব প্লিজড। আপনি এখন কোথায় থাকেন? আমি আমার বাবা মার কাছে থাকি, নিজেদের বাসায় থাকি। এত এরকম একটা অবস্থা, আপনার বাবা মার কাছে থাকতে সমস্যা হয় না? না, আমি আমার বাবার সাথে 8 বছর ধরে কথা বলি না, তো একই ঘরে থাকি, কিন্তু তার সাথে আমি দেখা হয় না। কিন্তু আমার মা আমার ঠিকই তার সন্তান হিসাবে রাখে, থাকি। আপনি বলছিলেন যে আপনার বাবাকে আপনি মানে জমের মতো ভয় পেতেন, এখনো কি ওরকম ভয় পান? না, পাই না। আমি 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 মানে আমার একমাত্র আল্লাহ ছাড়া আমি কাউরে ভয় পাই না, আমার কাউরে ভয় লাগে না।
আমরা গল্পের শেষের দিকে চলে এসেছি। রাফা, ঘুম আসছে না? তুমি গল্পগুলো শুনেছো তোমার মার কাছ থেকে এর আগে? কিছু কিছু। কিছু কিছু শুনেছো, আজকে অনেক কিছু শুনলে। তোমার বাবা যখন তোমাকে আদর করে তখন তুমি তোমার বাবাকে বলো না যে বাবা তুমি আমাকে ছেড়ে চলে গেলা কেন, এরকম কোনোদিন এই ধরনের কথা বলেছো বাবাকে? হ্যাঁ বলছি যে ছেড়ে চলে গেছিল কেন, তারপর বলি যে আসো থাকতে, বলে যে ফালতু পেঁচাল পারবা না, এটা সম্ভব না, তোমার আম্মু পাগল। তো তুমি বলো না যে আমার আম্মু পাগল না, আমি তো আমার সাথে থাকি? না, এটা সম্ভব না, ফালতু পেঁচাল পারে না। আপনি বলছিলেন যে আপনার একটা মানসিক একটা রোগ আছে, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বা যেটাই হোক না কেন, সেটা সমস্যা হয়। এই সমস্যাটা যখন হয় তখন ও কি করে? আমার এরকম যখন সমস্যা হয় তখন ও আর কি দোয়া কালাম পরে রাতে, পরে আমার গায়ে টায়ে ফু দেয়, দিলে তখন দেখা যায় যে আমার যে ফিজিক্যাল যে সমস্যাটা হয় তখন ওইটা মানে আমি মানে অজ্ঞানের মতো মানে ক্লান্ত হয়ে যায়, আমার দিন দুনিয়ার কোনো খবর থাকে না, আবার সকালে আমি ভালো হয়ে যাই। দোয়া কালাম পড়তে পারো তুমি? কোরআন শরীফ পড়তে পারো? হুম কোরআন শরীফ পড়ে আম্মুকে ফু দাও তখন। হুম। তোমার আম্মু তো অনেক ভালো ছবি আঁকতে পারতো, তো তুমি কি পারো? এইসব কিছু করো? মানে তুমি যে বুকটাকে বলছিলে যে ছবি আঁকতে পারো, বড় হয়ে কি হবে? মাঝে মাঝে ডাক্তার হতে ইচ্ছা করে, তারপর আর্টিস্ট, ব্যাংকার। বাবা যদি বলে যে চলো তোমার আম্মুর কাছে থাকতে হবে না, তোমার আম্মুর কাছে তো অনেক কষ্ট, আমার কাছে থাকো, তুমি কি করবা? যাব না। কেন যাবো না? না তোমাকে আমরা জোর করে পাঠিয়ে দেবো। না। রাফা, আমি তোমার কাছ থেকে বিশেষ করে তোমাকে রাত 2টো পর্যন্ত বসিয়ে রেখেছি, আমি জানি না এতক্ষণ কোথায় বাসায় ঘুমিয়ে যেত না? ঘুমিয়ে যেত। স্কুলে গেলে স্কুলে তোমার কি ছেলে ফ্রেন্ড আছে? না কেন নাই? না, আমার ভাল লাগে না। ছেলে ফ্রেন্ডদের ভাল লাগে না? না। এটা কি আপনার কি মনে হয় যে এটা একটা খারাপ একটা ব্যাপারের মধ্যে করে পড়ছে না? এই যে আপনি অনেক সময় ওকে বলেন যে এই ধরনের কথাগুলো, সবকিছু তোর সাথে ওপেন করেন, বন্ধুদের মতো ওকে শেয়ার করেন,